Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান ধরওয়াল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান ধরওয়াল্ডের আজকের থার্সডে নাইটের 198তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, সাধারণত থার্সডে নাইটে আমরা 6টি ঘটনা রাখি। আজকের এপিসোডে আমরা 5টি ঘটনা রাখছি। শিডিউলে অবশ্য আমাদের 6টি ঘটনাই ছিল। ফাইনালি আমি একটি ঘটনা প্রচার করতে পারছি না। আমার কাছে মনে হয়েছে এই ঘটনা প্রচারিত হলে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই কারণেই এই ঘটনাটি আমরা প্রচার করতে পারছি না। আজকের এপিসোডে যে ঘটনাগুলো রয়েছে, আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। ঘটনাগুলো কেমন লেগেছে এই ঘটনাগুলো শোনার পর তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনাদের মতামত তো জানাতেই পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। তো চলুন আজকের থার্সডে নাইটের 198তম এপিসোডের প্রথম ঘটনা শুনে আসি। প্রিয় লিসেনার্স, আজকের থার্সডে নাইটের 198তম এপিসোডের প্রথম ঘটনাটি আমরা শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। ওনার নাম মেহেদি হাসান। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রায়তলা গ্রামে। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। উনি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা পাঠিয়েছেন। স্থানীয়ভাবে ওই পুকুরটি তাল পুকুর নামেই পরিচিত। পুকুরের বিবরণটা শুরুতে দেওয়া দরকার। পুকুরটিতে রয়েছে 2টি ঘাট, একটি পাকা, অপরটি বাঁশের মাচা দিয়ে তৈরি করা। পুকুরের উত্তর পাশে রয়েছে একটি কবর এবং বড় একটি পুরনো গাব গাছ, আর আশেপাশে অনেকগুলো আম গাছও রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে শুধুই বাঁশঝাড়। পশ্চিম পাশে রয়েছে বড় একটা তাল গাছ। এই গাছটিকে জড়িয়ে ধরে রেখেছে আবার একটি বট গাছ, সাথে আরও 2টি গাব গাছ এবং বাঁশঝাড়ও রয়েছে এই পাশটাতে। পূর্ব পাশে শুধু কিছু ঘরবাড়ি রয়েছে। সব মিলিয়ে বলতে হবে একটা হন্টেড জায়গা। মেহেদি হাসান ভাই যখন ছোট ছিলেন তখন ওনাদের পাড়ার একজন দাদির কাছে কোরআন শিখতে যেতেন। এই দাদি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত নিজেও করতে পারতেন, অন্যদেরকেও শেখাতেন। কোরআনের তালিম উনি প্রতি সময়ই দিতেন। এই কারণে গ্রামের অনেক মানুষই ওনার কাছে কোরআন শিক্ষা করতে যেতেন। বিশেষ করে সকালবেলাতে শুধু বাচ্চারা যেতেন। অন্যান্য বাচ্চাদের সাথে এই দাদির মেয়ের ছেলে অর্থাৎ তার নাতিও কিন্তু পড়তে আসতেন। নাতিটার নাম ছিল ফয়সাল। প্রতিদিন সে অন্যান্য বাচ্চাদের সাথে বেশ আনন্দ নিয়েই কিন্তু সে তার নানির কাছে কোরআন তালিম শুরু করে। নাতির প্রতি একটু আলাদা করে উনি শ্রম দেওয়ার কারণেই সে অন্যদের থেকে একটু এগিয়েই যাচ্ছিল। নাতি কিন্তু প্রতিদিন দেখা যেত ওই পুকুরের ওখানে গিয়ে অজু করত। নাতি কিন্তু একদম ছোট ছিল, বিষয়টা এরকম না। 6 বছর বা 7 বছর বয়সী ছিল। সে অজুও শিখেছে। আর ওই দাদির কাছে মেহেদি হাসান ভাইয়ের মতো অন্যরা যারা পড়তে আসতেন তারাও কিন্তু ওই পুকুরের ওখানে এসে অনেকেই অজু করতেন। ওই ঘাটটি এখন তো মূলত অনেক উন্নত হয়েছে। আর যেখানে অজু করতেন সেটা কিন্তু শুরু থেকেই পাকা করা ছিল। ওনারা প্রতিদিনের মতো পড়া শুরু করে দিয়েছেন। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, কিন্তু ফয়সালের কোনো খবর নেই। ফয়সালের নানি কয়েকজনকে পাঠান ফয়সালকে যেন খুঁজে আনা যায়। তারা ওই পুকুর পাড় এবং আশেপাশে খুব ভালো করে খোঁজেন, কিন্তু ফয়সালের কোনো খোঁজ পাওয়া যায় না। খোঁজ না পেয়ে তারা ফেরত আসলো। নানি তখন ভাবেন হয়তোবা পড়া ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে। কিছুক্ষণ পর ওনাদের পড়ার একটা ছুটি চলে আসে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর তো ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে চলে যায় সবাই।
প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ওনাদের পাড়ার বেশ কিছু মানুষজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এই মেহেদী হাসান ভাইও ছুটে যান ওই শব্দের উৎসর দিকে। দেখা গেল ওই পুকুরের দিক থেকে চিৎকার চেঁচামেচির শব্দটা ভেসে আসছে। উনি পুকুরের পাড়ে গিয়ে দেখেন ফয়সালকে একজন লোক মাথায় নিয়ে তার যে পেট, এই পেটটা মাথার তালুর সাথে বাঁধিয়ে উনি লাফালাফি করছেন, অর্থাৎ এমনভাবে পেটের উপর প্রেশার দেওয়া হচ্ছে যাতে করে পেটের ভিতরে যদি পানি থাকে সেটা মুখ দিয়ে বের হয়ে যায়। এই দৃশ্য যখন চলছিল তখন এই ফয়সালের নানি, খালা, আশেপাশের মহিলারাও কিন্তু কান্নাকাটি করছিলেন। 2-3 মিনিট পর তাকে মাথা থেকে যখন নামানো হয় তখন বোঝা গেল এগুলো করে আর লাভ হবে না, কেননা ফয়সাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ফয়সালের মৃত্যুর প্রায় 1 বছর কি 1.5 বছর পরে ঘটনা। 3 জন শিশু একসাথে খেলা করছিল ওই পুকুরের পাশেই। 3 জনের নাম ছিল সারওয়ার, আকরাম ও জাকিয়া। সবার বয়স 4 থেকে 5 বছরের মধ্যে। গ্রামের বাচ্চারা যেভাবে খেলা করে ঠিক সেভাবেই তারা মাটির তৈরি চুলা, হাঁড়ি, পাতিল এই জাতীয় বিভিন্ন খেলনা দিয়ে তারা খেলা করছিল। তো তারা যখন খেলছিল, খেলার এক পর্যায়ে জাকিয়া নামের মেয়েটি মাটির তৈরি ছোট খেলনা পাত্রে পানি আনতে পুকুর ঘাটে যায়। সে পানি আনতে দেরি হয়, সারওয়ার নামের ছেলেটি পুকুর পাড়ে গিয়ে দেখে জাকিয়া কয়েকবার হাবুডুবু খেয়ে পানিতে তলিয়ে যাচ্ছে। সারওয়ার সাথে সাথে জাকিয়ার বাড়িতে দৌড়ে খবর দেয়। যে ঘাট ব্যবহার করে জাকিয়া পানি আনতে গিয়েছিল ওই ঘাটের সাথেই কিন্তু এই জাকিয়াদের বাড়ি। খবর পেয়ে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি করে পুকুর পাড়ে চলে আসে। কয়েকজন পানিতে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে জাকিয়াকে উপরে তোলে, কিন্তু ততক্ষণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জাকিয়া ইহকাল ত্যাগ করেছেন। এই ঘটনার 1 বছর পর আকরাম নামের ছেলেটিও পানিতে পড়ে যায়। আশ্চর্যজনকভাবে ওই দিনেও কিন্তু সরোয়ার তার সাথে ছিল। সরোয়ার দৌড়ে গিয়ে তার এক চাচাতো বোনকে ডেকে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমতে এবারের যাত্রায় আকরামকে তারা উদ্ধার করতে সক্ষম হয়। আকরাম প্রাণে বেঁচে যায়। মেহেদী হাসান ভাই যখন ক্লাস 5-এ পড়েন, তো ওনার শিক্ষকের বাড়ি ওনাদের বাড়ির পাশেই থাকায় মাগরিবের নামাজের পর তার কাছে পড়তে যেতেন। ওনার শিক্ষক সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন। ওনার নাম আলহাজ মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ রিজভী। উনি ওনাদের ওই উপজেলার মধ্যে কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ভূষিত হয়েছেন। ওনার পরিবারে 4 জন শিক্ষকতার মহান পেশার সাথে জড়িত। পাশাপাশি ওনার ধর্মীয় শিক্ষায় ছিল অগাধ জ্ঞান। এই শিক্ষক মেহেদী হাসান ভাইকে তার সন্তানের মতো করেই গড়ে তুলেছেন। প্রতিদিনের মতো সেদিন উনি পড়তে গিয়েছেন। ঘরে প্রবেশ করে দেখেন তার শিক্ষকের ছেলের বউ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শিক্ষক মেয়েটিকে ঝাড়ফুঁক করছেন। ধর্মীয় বিষয়ে স্যারের অগাধ জ্ঞান থাকায় তিনি ঝাড়ফুঁক জানতেন। মেয়েটিকে যখন দেখলেন মেহেদী হাসান ভাই, উনি দেখলেন মেয়েটার ঘাড় একটু বাঁকা হয়ে আছে, মেয়েটা কান্না করছে। ঝাড়ফুঁক শেষ হলে মেয়েটির মা তার মেয়েকে নিয়ে ঘরে চলে যান। এরপর মেহেদী হাসান ভাই স্যারের কাছে জানতে পারেন যে মেয়েটি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কোনো এক কারণে পুকুর পাড়ে গিয়েছিল। পুকুরের পশ্চিম পাড়ে, যেখানে তাল গাছ, বট গাছ, গাব গাছ, বাঁশঝাড় রয়েছে সেই দিকটাতে। সেই বাঁশঝাড়ের নিচে মেহেদী হাসান ভাইয়ের এক চাচাতো ভাইয়ের গরু কিন্তু দিনের বেলায় নাকি সারাদিনই রেখে দেওয়া হতো, বেঁধে রাখা হতো আর কি। ঘটনার দিন ওনার চাচাতো ভাইয়ের স্ত্রী গরুর অস্বাভাবিক ডাক শুনতে পেয়েছে। এটা শুনে দৌড়ে পুকুর পাড়ে গিয়েছেন। গিয়ে দেখেন ছোট মেয়েটি ভয় চিৎকার করছে আর তার ঘাড় বাঁকা হয়ে আছে। তো ওই জায়গা থেকে উদ্ধার করে মেয়েটির মাকে নিয়ে স্যারের কাছে যায় ঝাড়ফুঁক করার জন্য আর কি। তো স্যার এই পর্যন্ত বলেন আর কি। এরপর পড়া শুরু করান সবাইকে। পড়া শুরু করার কিছুক্ষণ পর আবার মেয়েটির মা কান্না করতে করতে স্যারের কাছে এসে বলে, কাকা আপনার নাতনির অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে, আমি কি কোনো কবিরাজের শরণাপন্ন হতে পারি? স্যার একটু চুপ করে রইলেন, এরপর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কিছুদিন পর ওই মেয়ের সাথে কবিরাজের বাড়িতে যাওয়া এক ব্যক্তির কাছে মেহেদী হাসান ভাই জানতে চাইলেন যে
কবিরাজের কাছে নেয়ার পর ঘটনাটা কী হয়েছিল, এরপর ওই লোকটি যা বলল তা শুনে তো মেহেদী হাসান ভাই চমকে উঠলেন। কবিরাজের বাড়িতে যেতে যেতে রাত ওই দিন প্রায় 9টা বেজে যায়। কবিরাজ তাদেরকে বাইরে বসতে বললেন এবং তার ঘরের একটা রুমে চলে গেলেন, বিভিন্ন বিষয় তো গোছগাছ করতে হবে এই জন্য। এরপর উনি সবাইকে ঘরের ভেতরে আসতে বললেন। মেয়েটিকে নিয়ে ঘরে প্রবেশ করা হলো। তারপর কিছুক্ষণ রিচুয়াল করার পর মেয়েটির মধ্যে জিনকে হাজির করানো হলো। জিন হাজির হয়েই বলতে লাগলো, আমাকে কেন বিরক্ত করলি, তোর এত বড় দুঃসাহস কিভাবে হয়? কবিরাজ কিন্তু নরম সুরেই বললেন, তুই মেয়েটিকে মারতে গেলি কেন? জিন নাকি তখন বলে, মারতে আর পারলাম কই, পুকুর পাড়ে বেঁধে রাখা গরুটা বারবার তেড়ে আসছিল আমার দিকে তার শিং দিয়ে আমাকে মারার জন্য, কিন্তু গরুটি বাধা থাকার কারণে আমার কাছাকাছি আসতে পারছিল না। তারপর আমি যখন মেয়েটিকে মারার জন্য যাচ্ছিলাম তখন এই গরুটি জোরে জোরে ডাকতে শুরু করে। তখন মাত্র মেয়েটির ঘাড়ে হাত রেখেছি, তখন গরুর মালিক চলে আসে, আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই কথা শোনার পর কবিরাজ আবার প্রশ্ন করে, তুই কোত্থেকে আসছিস এখানে? জবাবে জিন বলে, আমি একা না, আমরা আরও কয়েকজন আছি। পুকুর পাড়ের যে তাল গাছ রয়েছে এখানে থাকি। প্রতি বছর ছোট বাচ্চাকে মেরে আমরা কালো জাদুর চর্চা করি। এরপর ওই জিনটা নাকি আরও স্বীকার করে তারাই নির্মমভাবে হত্যা করেছিল ফয়সালকে, জাকিয়াকে, আরও অনেককেই হত্যার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছিল। জিনটা এই কথা বলার পর কবিরাজ বলেন, এই তোর চেলাগুলো সবগুলোকে ডাক, আমি সবার সাথে কথা বলবো। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই নাকি চলে আসে। কবিরাজ সবাইকে একসাথে বলে, তোরা এই জায়গার ছেড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাবি, এইটা তোদের থাকার জায়গা না, এটা মানুষের থাকার জায়গা। এখানে আসবি, থাকবি, ইচ্ছা মতো আমাদেরকে মেরেও ফেলবি, তা তো হবে না। বিনিময়ে কী চাস বল। জিনগুলো কবিরাজকে বলে যে 5 জনকে নিয়ে তারপর আমরা নিজেরাই স্থান ত্যাগ করব, এটাই আমাদের শেষ কথা। কবিরাজ এতটাই রাগান্বিত হয়ে যায়, উনি বললেন, আর একটা হত্যাকাণ্ড আমি এখানে হতে দেব না। কবিরাজ রিচুয়াল শুরু করেন। হাতে একটা কাচের বোতল নিয়ে একে একে সবগুলোকে বন্দি করে ফেলেন। এরপর কবিরাজ একটু তেল পড়া ঝাড়ফুঁক দিয়ে সবাইকে বলেন, যান, চলে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কাজটি সম্পন্ন হয়েছে। এরপর কিন্তু ওই মেয়েটি একদম স্বাভাবিক হয়ে যায়, তার ঘাড় যেটা বাঁকা ছিল এটাও স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার পর অদ্ভুত একটা বিষয় কিন্তু সবাই লক্ষ্য করে। এই যে তাল গাছ, এই তাল গাছে একটা সময় অনেক তাল হতো। এই তাল গাছটির বয়স 60 বছরের উপরে। ওই তাল গাছে যখন তাল হতো হঠাৎ করে নাকি ওই গাছে তাল আসা বন্ধ হয়ে যায়, শুধু লম্বা লম্বা লাঠির মতো তালের যেই অংশটা বের হয় সেটা দেখা যেত। এরপরে আর কোনো তাল হতো না। অনেক তাল হতো একটা সময়, মানে এত তাল হতো অকল্পনীয়। মূলত এই জিনগুলো যখন থেকে এই তাল গাছের উপরে আশ্রয় নিয়েছে এরপর থেকেই নাকি এই তাল আসা ওরা বন্ধ করে দেয়। কেননা এই তালগুলো যখন ছোট থাকতো অনেকেই এই তালগুলো কাঁধি সহ পেরে নামাতো। এই তালের ভিতরে যে নরম নরম শ্বাস হয় এগুলো মানুষ খেত। তো দেখা যেত যে এই জিনগুলো বিরক্ত বোধ করতো, যাতে এখানে তালই না হয়, মানুষজন উপরে যাতে না ওঠে, এই জন্যই মূলত ওরা বিশেষ এক কালো জাদু করে এই তাল গাছে তাল আসা বন্ধ করে রেখেছিল। কবিরাজ যখন ওই জিনগুলোকে বন্দি করে মাটিতে পুঁতে ফেলেন এরপর থেকে নাকি ওই তাল গাছে তাল আসতে শুরু করে, যেটা এখনও নাকি আছে। মেহেদী হাসান ভাই জানিয়েছেন, এই যে ফয়সাল, জাকিয়া, এরা পৃথিবীতে নেই, তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। যেহেতু তারা অনেক শিশু বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাই আমরা আশা করতেই পারি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাগানে রেখেছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম একটা পেয়ারা গাছ আমি নিজেও দেখেছি। আমার খুব কাছের এক বন্ধু যার নাম হচ্ছে মাসুদ, তো মাসুদ আমাকে বলেছিল যে এই পেয়ারা গাছে একটা সময় নাকি পেয়ারা অনেক হতো, কিন্তু পেয়ারা কামড় দিলেই দেখা যেত ভেতরে নষ্ট। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এই পেয়ারা গাছের পেয়ারা এরকম।
আমি যখন ওই গাছের পেয়ারা খেলাম তখন আমি বললাম যে এখন তো ঠিক আছে। তখন আমার ফ্রেন্ড মাসুদ বলল যে এই গাছে নাকি বিভিন্ন সময় একটা নারী অবয়বকে দেখা গিয়েছিল। এটা তার পরিবারের বেশ কয়েকজন সদস্যই দেখেছিল। মূলত এইটার কারণেই এই গাছের এই অবস্থা হয়েছিল। পরবর্তীতে রাজবাড়ির একটা নামকরা মাদ্রাসা রয়েছে, গোয়ালন্দ মাদ্রাসা, ওখানকার একজন হুজুর ওই বাড়িতে এসেছিলেন কোনো একটা কাজে। উনি এই গাছটি দেখার পর কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপর ওই জিনটা নাকি ওই গাছের আস্তানা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে গাছের যে পেয়ারা আসা এটা স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হলেও আগের মতো এতটা হতো না, তবে পেয়ারাগুলো কিন্তু আর নষ্ট থাকতো না, পেয়ারাগুলো ভালো থাকতো। আমি নিজেও ওই গাছের পেয়ারা খেয়েছি, এই জন্যই আর কি আমি বললাম যে এরকম হয়। কিন্তু অনেক সময় জিনেরা যেই গাছে এসে আস্তানা গাড়ে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই গাছের ফল হয় না, আবার ফল হলেও সেটা পোকা হয়। অনেক দেখা যাচ্ছে ওষুধ দেওয়া হয়েছে গাছে, তারপরেও কোনো লাভ হচ্ছে না, এরকম কিন্তু হয়। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 198তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 198তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাকিব হোসেন। ওনার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের 4 নং হবিনগর গ্রামে। থার্সডে নাইটের 182তম এপিসোডে জিনের মুক্তি শিরোনামে ওই এপিসোডের চতুর্থ একটি ঘটনা আপনারা শুনেছেন। মূলত ওই ঘটনাটি কিন্তু এই সাকিব হোসেন ভাই পাঠিয়েছিলেন। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি কিন্তু সাকিব হোসেন ভাইয়ের সাথেই ঘটেছে 2018 সালে। উনি ওই সময় পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। ওখানে কিন্তু চায়না কোম্পানির মাধ্যমে বাংলাদেশের লোক নিয়ে কাজ করানো হতো। উনি 2018 সালে ওখানে একটি জব নেন। উনি যে কাজটি করতেন সেটা হচ্ছে বড় বড় ক্রেন থাকে না ওখানে, ওই ক্রেন দিয়ে ভারী মালামাল, কন্টেইনার বা লোহার শিট যেগুলো রয়েছে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরানো, এই কাজটি উনি করতেন। এই কাজে উনি দক্ষ ছিলেন। আর ওনারা যেখানে থাকতেন আসলে ওই জায়গার আশেপাশে থাকার জায়গা ওভাবে ছিল না। যে কয়েকটা দোকান ছিল, কয়েকটা দোকান ওনারা ভাড়া নিয়েছিলেন। কয়েকটা দোকান ভাড়া নিয়ে ওই দোকানের ভেতরে বেশ কিছু লোকজন ওখানে ঘুমাতেন, এই ঢালা বিছানা যেটা বলে ওভাবে করে আর কি। কারণ ওখানে ওই সময়ে আশেপাশের অবস্থা অতটা কিন্তু উন্নত ছিল না। এখন তো অনেকটাই ডেভেলপ হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু এতটা বসতি ওখানে হয়নি। তো উনি তো আসলে ওভাবেই কাজ করতেন। তার সমস্যা যেটা হতো সেটা হচ্ছে যে ওনাকে তো শিফট ডিউটি করতে হতো। আর ডিউটিটা মাঝে মাঝে যদি রাতের বেলা পড়তো, ওই সময় যাদের ডিউটি থাকতো ওনারা একসাথে যেতেন, রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত ডিউটি করতেন। এরপর আবার অন্য শিফটের লোকজন আসতো, তারা আসলে ওনারা চলে যেতেন। এভাবে কিন্তু 24 ঘন্টাই ওখানে কাজ হতো। উনি যেখানে থাকতেন আরও কয়েকজনের সাথে, ওই জায়গা থেকে মেইন গেটে হেঁটে আসতেও প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। আর যেই পথ দিয়ে আসবেন সেই পথের একটা জায়গায় রাস্তা থেকে কিছুটা নিচে জোড়া তাল গাছ রয়েছে, আর ওই জোড়া তাল গাছের ওখানে একটা কবর রয়েছে। দিনের বেলা ওই দিক দিয়ে আসা যাওয়া করতে গেলে তেমন কিছুই মনে হয় না, তবে রাতের বেলা ওই দিক দিয়ে আসা যাওয়া করতে গেলে গাটা ছমছম করে ওঠে ভয়ে। যখন ওনারা হাঁটাচলা করতেন তখন তো একসাথে বেশ কয়েকজন হাঁটাচলা করতেন, এই জন্য ওরকম সমস্যা হতো না। যখন ওনাদের থাকার জায়গা থেকে বের হতেন অনেকটা পথ পায়ে হাঁটতে হতো, প্রায় 30 মিনিট পথ। আবার মেইন গেটে আইডি কার্ড চেক করে যখন ওনাদেরকে ঢোকানো হতো, ওখান থেকে হেঁটে হেঁটে মেইন যে কাজের জায়গা সেখানে পৌঁছতেও আরও প্রায় 20 মিনিটের মতো সময় লাগতো। তার মানে প্রায় 50 মিনিট সময় আসা যাওয়ায় চলে যেত শুধু হাঁটাহাঁটি করতে করতে। যেতে 50 মিনিট, আসতে 50 মিনিট। এক রাতে উনি অন্যান্যদের সাথে গিয়েছেন, তবে
ওই দিন আবার উনি সন্ধ্যার পরে গিয়েছেন, ওনার শিফট ডিউটিটা ওরকমই ছিল আর কি। যাওয়ার পর হঠাৎ করেই ওনাকে জানানো হলো, ওনার যে চায়না সুপারভাইজার যিনি ছিলেন আর কি, চাইনিজ সুপারভাইজার, উনি চায়না ভাষায় কথা বলতেন। কিছু কিছু ভাষা এই সাকিব ভাই রপ্ত করেছিলেন, যার কারণে কিছু কিছু বিষয় বুঝতেন আর কি। সেই সুপারভাইজার এসে বলে যে সাকিব, আমরা চায়না ভাষায় বলছে, আমরা বাংলায় বলছি আর কি, যে সাকিব তোমাকে আজকে রাত্রে নাইট শিফট করতে হবে, কেননা তুমি চলে যাওয়ার পর এইখানে যে আসবে সে জানিয়েছে সে খুবই অসুস্থ, সে আসতে পারবে না। কি আর করা, ওভার টাইম করতে হবে, তাতে কোনো সমস্যা নাই, উনি করবেন। ভোর 5টার দিকে ওনার ডিউটি শেষ হবে, তখন চলে যাবেন। যেহেতু ওনাকে রাত্রে থাকতে হবে, এই কারণে ওনার সাথে যারা আসতো তারপর যেত, তারা বুঝতে পারলেন যে সে তো আর যেতে পারবে না। তারা যখন বিদায় নেওয়ার জন্য আসছেন, উনিও বলে দিয়েছেন যে আমার তো ডিউটি আছে, আমি যেতে পারবো না। উনি রাত 12টার পরে আবার দ্বিতীয় শিফটের কাজ শুরু করেছেন তখন হঠাৎ করে ওই চায়না সুপারভাইজার এসে বলে যে বিশেষ একটা কারণে আজকে নাইট শিফটে কোনো কাজ হবে না, তোমরা সবাই যে যার বাড়িতে চলে যাও। যেই না এই কথা বলছেন, এখন এই সাকিব ভাই পড়ে গেছেন এক বিপদে, কেননা ওনার সাথে থাকা সবাই তো চলে গেছেন। কারণ যেই সময় বলেছে এতক্ষণে মেইন গেট পার হয়ে চলে গেছেন, কারণ মেইন গেট পর্যন্ত যেতেও তো তার প্রায় 20 মিনিট লাগবে, আর 12টা 15 কি 20, তার মানে হচ্ছে যে এই সময় মেইন গেটের কাছাকাছি বা মেইন গেট পার হয়ে চলে গেছেন। ওই সময় কোনো একজনকে ওয়্যারলেসের মাধ্যমে যে জানানো হবে যে এই লোকগুলো গেট দিয়ে যাচ্ছে, তাদেরকে একটু অপেক্ষা করতে বলো, ওই অবস্থাও ওই সময়ের প্রেক্ষাপটে ছিল না। কাছাকাছি কোনো ওয়্যারলেস সেট ছিল না যাতে করে গেটে কোনো ইনফরমেশন পৌঁছানো যায়। আর এই ধরনের ইনফরমেশন আসলে পৌঁছানো হয় না নির্দিষ্ট একজন ব্যক্তিকেন্দ্রিক কোনো সমস্যার কারণে। এখন উনি ওই চাইনিজ সুপারভাইজারকে বলতেছেন যে বস, আমি এখন একা কিভাবে যাব, আমি তো সবাইকে বিদায় দিয়ে দিছি, পথে তো অনেক ভয় আছে, কেমন নির্জন জায়গায় গা ছমছম করে, আমি এখন কিভাবে যাব, আমি তো যেতে পারবো না এখন। এই কথা শোনার পর ওই চাইনিজ সুপারভাইজার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে আসলেই তো সমস্যা, তুমি তো ঠিকই বলছো, একটা কাজ করো, তুমি আমার বাইসাইকেলটা নিয়ে যাও, তাহলে কি কোনো অসুবিধা হবে? এই কথা শোনার পর সাকিব ভাই চিন্তা করলেন যে বাইসাইকেল লোহার জিনিস সাথে থাকলে ভয় ভীতি কম হয়, আর যেহেতু উনি নিজে থেকেই এটা দিতে চাচ্ছেন, তার সাথে ভালো একটা আন্তরিকতা রয়েছে, তো নিয়ে যাই। এরপর ওনার বসের বাইসাইকেলটা নিয়ে বেরিয়ে গেলেন। গেটে আবার আইডি কার্ড চেক করে তাকে বের হতে দেওয়া হলো। এরপর উনি যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন ছোট্ট একটা চায়ের দোকান খোলা আছে, ওখানে চা, সিগারেট, বিড়ি এগুলো বিক্রি হতো। ওখান থেকে কয়েকটি সিগারেট কিনে নিলেন। চিন্তা করলেন রাত্রে একা একা যাচ্ছি, সাইকেল তো আছেই সাথে, কয়েকটা সিগারেট কিনে নিয়ে যাই, সিগারেট খেতে খেতে যাব, তাহলে কোনো সমস্যা হবে না, আগুন সাথে থাকলে ভূত প্রেত কাছে আসতে পারে না। এই চিন্তা করে কয়েকটা সিগারেট কিনেছেন, একটা ধরিয়ে সাইকেল চালাচ্ছেন। যেহেতু সাইকেল চালাচ্ছেন, বাতাসের কারণে সিগারেটটা একটু দ্রুতই ক্ষয় হয়ে যাচ্ছিল। ওই সময়টা আবার ছিল শীতকাল, কনকনে শীতের সময়। উনি সাইকেল চালাতে চালাতে ওই সেই জায়গাটাতে চলে আসেন যেখানে দুটো তাল গাছ, অর্থাৎ জোড়া তাল গাছ আর পাশে কবর রয়েছে। উনি যখন ওখানে এসেছেন তখনই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখতে পান ওই তাল গাছের ওখান থেকে সাদা কাফনের কাপড় পরা কোনো একটা জিনিস হেঁটে হেঁটে আসছে। ওখান থেকে হেঁটে হেঁটে রাস্তার উপরে উঠে গেল। রাস্তার উপরে উঠেই টান টান হয়ে শুয়ে পড়ল। উনি তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি। এত রাত্রে এখানে তো কোনো মানুষজন আসবেই না, শুধু এই নাইট শিফটে যারা আসে তারা তো রাত 12টার সময় কাজে যোগদান করে, তারও আগে মেইন গেট দিয়ে ঢুকতে হয়। 12টা মানে 12টার সময় ঢুকতে হয়। আর যারা বের হয়ে যান তারা বের হয়ে তো এদিক দিয়ে চলে গেছেন, এদিক দিয়ে খুব অল্প সংখ্যক লোকই যায়। এখন তো এখানে কোনো লোক দুষ্টামি করার জন্য আসবে না। এটা দেখে উনি তো পেয়ে গেছেন ভয়, এমন ভয় পেয়েছেন, এই যে সিগারেট সাথে থাকলে যে জিন ভূত কাছে আসে না, উনি ভয়ে সিগারেটই ফেলে দিয়েছেন। সিগারেট ফেলে দিয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন। আর উনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। এই সময় এই জিনিসটা যদি এখন আমাকে ধরে ফেলে তাহলে আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না, কোথায় মাটিতে পুঁতে ফেলবে আমাকে আর খুঁজেও পাওয়া যাবে না, আল্লাহ তুমি সাহায্য করো। এইটা উনি বলতে বলতেই, মানে উনি বিড়বিড় করে বলছেন, চিৎকার করে না।
আর ওনার শরীর দরদর করে ঘেমে একদম একাকার হয়ে গেছে। শীতকালেও ঘেমে একদম উনি গোসল করে উঠেছেন বলতে হবে। উনি কি করেছেন, সাইকেলটা নিয়ে ওই যেই লাশের মতো অবয়বটা এটাকে পাশ কাটিয়ে উনি সামনের দিকে যেই না চলে গেছেন, পেছন থেকে তার নাম ধরে রাখছে, ও সাকিব ফিরে দেখ, আরে এই যে আমি আরে পেছন দিকে তাকা না। মানে এমনভাবে বলছে যে তার কোনো বন্ধু। উনি আর পেছন দিকে তাকালেন না, উনি সাইকেল চালাতে শুরু করলেন বেশ জোরে সোরেই। হঠাৎ করে মনে হলো ওনার কানের কাছে এসে কেউ বলছে, আবার যদি রাতের বেলা একা একা দেখি রে, তাহলে কিন্তু আর বেঁচে ফিরতে পারবি না। এইটা শোনার পর ওনার ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। উনি সাইকেলটা আরও জোরে চালাতে শুরু করেন। সাইকেল চালাতে চালাতে ওনারা যেই দোকানে ঢালা বিছানা করে থাকতেন, ওই দোকানের যে ঝাঁপি, ওইটার কাছে এসে সাইকেল নিয়ে এমনভাবে আঘাত করেন, উনিও পড়ে যান। আর হঠাৎ করে রাতের বেলা এত জোরে শব্দ হওয়ার কারণে ভেতরে থাকা তার অন্য যারা সহকর্মীরা ছিলেন, তারা তো ঘুমিয়ে গিয়েছিলেন, তারা তো উঠে পড়ছে, আরে কী হলো, নিশ্চয়ই চোর ডাকাত আসছে। উনি তো ভয় পেয়ে গেছেন, কিন্তু চোর ডাকাত হলে তো আরও শব্দ করার কথা, আর তো শব্দ হচ্ছে না। কি মনে করে ওনারা বেশ কিছুক্ষণ চুপ থেকে বাইরে বের হয়েছেন। বের হয়ে দেখেন এই অবস্থা, এই যে সাকিব ভাই এক পাশে পড়ে আছেন, সাইকেল এক পাশে পড়ে আছে। তারা তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি। সাকিব ভাই কিন্তু তখন অজ্ঞান। ওনার জ্ঞান ফেরে পরের দিন দুপুরের দিকে। যখন জ্ঞান ফেরে সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছে, উনি বিষয়টা খুলে বলেন। এরপর সিদ্ধান্ত নিন উনি এই কাজটি আর করবেন না। ওনার চায়না সুপারভাইজারকে তার সাইকেলটা ফেরত দিয়ে উনি ওই দিনই চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে অন্য চাকরিতে উনি জয়েন করেছেন। ওই রাত্রে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। প্রিয় লিসেনার্স, এই যে পটুয়াখালীর কলাপাড়া যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটা যখন নির্মাণ কাজ শুরু হয়েছে এই জায়গাটাতে, ওই জায়গাতে আমি গিয়েছিলাম। আমার মনে পড়ে স্পেশাল অনুমতি নিয়ে আমরা কয়েকজন সেখানে প্রবেশ করেছিলাম। ওখানে যখন আমরা প্রবেশ করি, আমার এতটুকু মনে আছে যে ওইটুকুর যেই জায়গাটা, ওখানের একজন নৌবাহিনীর অফিসার, উনি ইনচার্জ ছিলেন ওই অংশটুকুর। উনি ঘুরে ঘুরে আমাদেরকে দেখালেন যে কোথায় কি আছে। তবে এটা এত বড় একটা জায়গা যে ঘুরে ঘুরে দেখানো আসলে সম্ভব না। উনি মোটামুটি এপাশ ওপাশ হাত দিয়ে দেখালেন যেখানে রামনাবাদ চ্যানেল রয়েছে, এদিক দিয়ে জাহাজ ঢুকবে, ওই পাশে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, অনেক শ্রমিককে স্পিড বোটে এখন নিয়ে যেতে হচ্ছে, ওইখানে আবার নিয়ে আসতে হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো দেখালেন আমাদেরকে। এটাও দেখালেন যে এখানে বিস্তীর্ণ জায়গা অ্যাকোয়ার করা হয়েছে, সরকার এই জায়গাগুলো ব্যক্তি মালিকানা যেই জায়গাগুলো ছিল সেগুলো অ্যাকোয়ার করে নিয়েছেন। তারপর বিভিন্ন জায়গায় ড্রেজিং করে বালু ফেলা হচ্ছে, বিশাল এক কর্মযজ্ঞ ওই সময় হচ্ছিল আর কি। এটা উনি দেখালেন আর কি, আমার মনে আছে। এই জন্য এই ঘটনাটার সাথে আমি কিছুটা হলেও নিজেকে যুক্ত করতে পেরেছি। আমরা যে পথ দিয়ে গিয়েছি, এই পথটা কিন্তু তখনও পরিপূর্ণভাবে পাকা হয়নি, কেবল ইটের সলিং করা হয়েছে। ওই অবস্থাতে সেইখানে গিয়েছিলাম। তবে আমার যতটুকু মনে পড়ে সালটা 2018 হবে আমি যখন গিয়েছিলাম, আমার এতটুকু মনে আছে। আসলে ওখানে যাওয়ার তো বেশ কয়েকটা পথ রয়েছে, বিশেষ করে যারা শ্রমিক আছেন তারা হয়তোবা এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যেই পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, এই পথটা অনেক লম্বা। আমরা তো এক সাইডে গিয়েছিলাম, আমরা কিন্তু তখনও ভালো করে সব কিছু দেখতে পাইনি। আর সব কিছু কীভাবে দেখবো, এটা তো বিস্তীর্ণ জায়গা জুড়ে এই প্রতিষ্ঠানটির অবস্থান। ওখানে বন্দর রয়েছে। শুধু যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বিষয়টা তো এরকম না। আমরা মূলত যেই পোর্ট সাইট সেখানে গিয়েছিলাম। বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ওখান থেকে অনেক দূর থেকে দেখছিলাম, তাও হয়তো বা কয়েক কিলোমিটার দূরত্বে, এমন অবস্থা। কাছাকাছিও যেতে পারিনি, জাস্ট খালি চোখে দেখেছি। এতটুকু দেখেছি স্পিড বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে কিছু শ্রমিকদেরকে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার গোছের আর কি। আর ওখানে বেশ কিছু নৌযান ছিল, সবসময় আসা যাওয়া করার জন্য তারা এটা ব্যবহার করতেন। এখন কি হয়েছে জানি না, এখন তো হয়তো বা অনেক উন্নত হয়েছে। আমাদের যারা ওখানকার লিসেনাররা রয়েছেন, ওখানে যারা চাকরি করছেন, তারা আমাদেরকে ওখানকার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু ছবি তুলে পাঠাতে পারেন যে ওখানকার বর্তমান হালতটা কী আছে। মানে যেই অংশের ছবি তোলা যায়, সব জায়গার ছবি তোলা কিন্তু ঠিক না। কেপিআই এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে
হুটহাট ছবি তোলা, ভিডিও করা, ড্রোন উড়ানো এগুলো কিন্তু নিষেধ। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে যেই বিষয়টা নিষেধ সেখানে ওভাবে হুট করে ছবি তোলা যাবে না। কোনো জায়গার ছবি তোলার আগে অবশ্যই আগে বুঝে নিতে হবে জায়গাটা কেপিআই এরিয়া কিনা, কি পয়েন্ট ইনস্টলেশন। আর সেখানে যদি কেপিআই এরিয়া নাও বোঝা যায় বা এটা যদি কেপিআই এরিয়া নাও হয়, ছবি তোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 198তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 198তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম একরামুল হক। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামে। উনি বর্তমানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে 7th সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি একদম রিসেন্টই বলতে হবে, কেননা এটি শুরু হয়েছে 2026 সালের এপ্রিল মাসের প্রথম দিন থেকে। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হোসনে আরা। সম্পর্কে একরামুল হক ভাইয়ের উনি ফুফাতো বোন হন। এবার মূল ঘটনায় আসি। এই যে হোসনে আরা আপা, উনি মূলত অনেক কঠিন কঠিন কাজ করতে বাধ্যই হন বলতে হবে, কেননা ওনার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা। ওনার হাজব্যান্ড 2025 সালে বিদেশ চলে যান। এরপর পরিবারের অনেক কঠিন কঠিন কাজ ওনার ঘাড়ের উপর এসে পড়ে। এই কারণে বলছি, কেননা ওনার হাজব্যান্ড যেটা করতেন সেটা হচ্ছে ষাঁড় গরু লালন পালন করতেন। এটা আবার কুরবানির সময় বিক্রি করে দিতেন। যখন ওনার হাজব্যান্ড বিদেশে যান তখনও তো ওনার বাড়িতে ষাঁড় গরু আছে, আর কুরবানি ঈদে উনি এগুলো বিক্রি করবেন। বিক্রি করার পর আবার কিন্তু নতুন করে গরু কেনেন। কুরবানি ঈদে ষাঁড় গরু বিক্রি হয়েও যায় 2025 সালে। এরপর ওনার হাজব্যান্ড বিদেশ যান। এরপর হাতে যে পরিমাণ টাকা পয়সা ছিল এটা দিয়ে আবার 2টো ষাঁড় গরু কেনেন 1 বছর লালন পালন করবেন বলে। যেহেতু ওনার হাজব্যান্ড যখন দেশে ছিলেন অনেক কঠিন কঠিন কাজ করতেন বলতে, এই ষাঁড় গরু লালন পালন করতে গিয়ে এই গরুর ঘাস তো কাটতে হবে। একটা সময় তো ওনার হাজব্যান্ড এগুলো করতেন। এখন ওনার হাজব্যান্ড বিদেশ চলে গেছে, এটা তো ওনাকেই করতে হবে। ওনার 3টা মেয়ে, একটা ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। অন্য যে 2জন মেয়ে তারা ছোট ছোট, ওনার ছেলেও ছোট। এরা কিন্তু এই ঘাস কাটতে পারে না। কি আর করা, উনি কষ্ট করে এই কাজটি করছিলেন। গরুদের ঘাস কিন্তু একটা নির্দিষ্ট জমিতে ওনারা ফলিয়েছেন। তারপর দেখা যাচ্ছে মাঠের বিভিন্ন জায়গায় লম্বা লম্বা ঘাস হয়ে যায়। এগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে জমির মালিক কেটেই ফেলে দেন বা লোক লাগিয়ে কাটাতে হয়। তখন কি হয়, যারা এই গরু লালন পালন করেন ওনারা এগুলো কেটে নিয়ে আসেন। যার কারণে ওই সাইডটাতে গিয়ে, অর্থাৎ যেই সাইডে এই ঘাস ফলানো হয়েছিল, তারপর বড় বড় ঘাস এমনিতেও হতো, এই সাইডটাতে গিয়ে ঘাস কাটতে হতো। আর এই সাইডটা অনেকটা চকের মতো, উঁচু ঢিবি আছে, টিলার মতো আর কি। ওখানে হয় কি, এই যে ঘাসগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ঘাসের সাথে কাদা টাদা থাকে, এগুলো আবার গরু খেতে চায় না। এই ঘাসগুলো কাটার পর এগুলো আবার পানিতে ধুইতে হয়। পানিতে ধোবার পর এগুলো শুকাতে হয়, তারপর গরুকে দিতে হয়। ভেজা ঘাস গরু খেতে চায় না, খেলে গরুর পেটেও সমস্যা হতে পারে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো করতে গিয়ে একটা সমস্যা দেখা দিল। তা হচ্ছে, উনি যেখানে গরুর ঘাস ধোয়ার কাজটা করতেন ওইটা একটা পুকুরের মতো ছিল। ওই চকের ওখানে একটা পুকুর। উনি চিন্তা করতেন, ঘাস যেহেতু আমি পানিতে ধুয়ে নিলাম, এখন এখান থেকে গোসলটা করে তারপর বাড়িতে যাই। উনি প্রতিদিন এই কাজটি করতেন। উনি সাধারণত দুপুর 1টার আগেই বাড়িতে ফেরত আসতেন এই ঘাসগুলো নিয়ে। একবার কি হয়, উনি এক রাতে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন একটা অবয়ব তাকে বলছে যে তুই কখনোই আর এই ডোবার এখানে আসবি না, তুই এখানে ঘাস ধুবি না, তুই এখানে গোসলও করবি না। আমরা এখানে 7 ভাই থাকি। আমরা 7 ভাইয়ের মধ্যে 3 ভাই কিন্তু আমরা ভালো, আর 4 ভাই কিন্তু অতটা ভালো না।
এরা 19 থেকে 20 হলেই মানুষের ক্ষতি করে, কিন্তু কিন্তু তার মানে এই না এরা আগ বাড়িয়ে মানুষকে ক্ষতি করতে যাবে। তুই যেচে এসে আমাদেরকে বিরক্ত করতেছিস। এখানে আমরা 7 জন থাকি, তুই এখানে আর আসবি না, আমাদের অসুবিধা হয়। স্বপ্নে এই জিনিসটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করছেন, কি দেখলাম, এটা কি দুঃস্বপ্ন নাকি সত্যিই কিছু। পরদিন সকালবেলা উনি ভাবছেন যে কি করি, স্বপ্নে এরকম একটা জিনিস দেখলাম, এখন করবোটাই বা কি। এই যে 2টা গরু আছে, এদেরকে যে পরিমাণ খাবার দিতে হবে, আমি তো অন্য জায়গা থেকে ঘাস আনলে হবে না। ওখানে আমরা ঘাস ফলিয়েছি, আবার পাশে অন্য ঘাসও আছে, এত ঘাস কোথায় পাবো। তারপরও উনি ওই স্বপ্নের বিষয়টা কিছুটা গুরুত্ব দিয়ে আশপাশ থেকে ঘাস কেটে এনে দিচ্ছিলেন কয়েকদিন, কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ ঘাস উনি কেটে আনছেন তাতে গরুর পেট ভরছে না। গরুগুলো বিভিন্ন সময় ডাকাডাকি করে, রাতের বেলা ডাকাডাকি করে, পেটে ক্ষুধা। তাই বাধ্য হয়ে উনি আবার সিদ্ধান্ত নিলেন ওখানে যাবেন। তো উনি গিয়েছেন। যেদিন উনি গিয়েছেন ওই দিন দুপুর 1টার দিকে পাশের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে হোসেন মিয়া, উনি এই হোসনিয়ার আপাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসছেন। কি ব্যাপার, কি হলো? তখন এই হোসেন মিয়া বলেন এক ভয়ঙ্কর কথা। উনি ওনার গরুগুলোকে নিয়ে ওই ডোবার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ওই ডোবার ভিতরে পানির শব্দ, মানে ছলাৎ ছলাৎ শব্দ। উনি চিন্তা করলেন বড় কোনো মাছ আছে মনে হয়, এরকম শব্দ করছে। উনি কি মনে করে যখন ডোবার কাছে উকি দিয়েছেন, তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান ডোবার ঠিক মাঝ বরাবর এই হোসনিয়ার আপা একবার পানির উপর ভেসে ওঠে সোজাভাবে, আবার মনে হচ্ছে পানির নিচে তলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে হ্যাচকা টানে পানির নিচে নিয়ে যায়, আবার তার পা ধরে উপর দিকে তুলে ধরে, আবার নিচের দিকে নিয়ে যায়, কিছুক্ষণ রাখে, আবার উপরের দিকে তুলে ধরে। উনি তো দেখে বুঝতে পারছেন এটা তো হোসনিয়ারা। তখন উনি এই হোসনিয়ারা আপাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়েন। উনি যদিও বা জানতেন এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এই ঘটনায় যদি উনি আগ বাড়িয়ে সহযোগিতা করতে চান তাহলে ওনারও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী, উনি তো ওনার দায়িত্ব পালন করতে গিয়ে ওই ডোবাতে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দেওয়ার পর হোসনিয়ার আপাকে উনি খপ করে হাতটা ধরেছেন। এরপর উনি সাঁতার দিয়ে তীরে আসার চেষ্টা করছেন। তবে আল্লাহর রহমতে উনি কোনো ধরনের বাধাপ্রাপ্ত হন নাই। হোসনিয়ারা আপাকে নিয়ে যখন ওই তীরে আসেন তখন দেখেন হোসনিয়ারা আপা অজ্ঞান হয়ে গেছে। তখন দ্রুত তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন, বলেন এই ঘটনা। তখন হোসনিয়ারা আপা, উনি তো সেন্সলেস অবস্থায় আছেন, পরিবারের সদস্যরা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। হোসনিয়ারা আপার বাবার বাড়িও কিন্তু একদম পাশেই, তারাও ওখানে চলে আসে, অর্থাৎ এই হোসনিয়ারা আপার বাসায় চলে আসে, এসে তারাও জ্ঞান ফেরানোর চেষ্টা করে। যখন জ্ঞান ফেরে তখন এই হোসনিয়ারা আপা স্বপ্নের বিষয়টা জানান। তারপর টানা কয়েকদিন উনি গরুর ঘাস কাটতে যেতে পারেন নাই, বাধ্য হয়ে আবার গিয়েছেন, এটাও জানান। এবং উনি এটাও জানান যে গরুর ঘাস যখন উনি ধুতে গিয়েছেন তখন মনে হলো কেউ একজন হ্যাচকা টানে ওনাকে ওই ডোবার মধ্যে নিয়ে গেছে। তারপর একবার তাকে পানির নিচে টান দিয়ে নিয়ে যায়, আবার উপরে ভাসিয়ে দেয়। এভাবে চুবাচ্ছিল। তার কাছে অতটুকুই মনে হয়েছে। একটা পর্যায়ে ওনার কিছু মনে নাই। তারপর তো জ্ঞান ফিরে দেখেন যে উনি বাড়িতে আছেন। কিভাবে আবার ওই হোসেন মিয়া উদ্ধার করেছেন সেই বিষয়টা উনি শোনেন। হোসেন মিয়ার প্রতি উনি কৃতজ্ঞতা জানান। কিন্তু সমস্যা এখানে শেষ হয় না। ওই রাতে এই হোসনিয়ার আপা ঘুমিয়ে আছেন, পাশে ওনার মেয়েও ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে আর এক জায়গায়। হঠাৎ করে মনে হলো টিনের চালে ধরাম করে কোনো কিছু একটা পড়লো। টিনের চালের উপর যদি নারকেল পড়ে বা ডাব পড়ে কত জোরে আওয়াজ হয়, মনে হলো ওরকম আওয়াজ হয়েছে, বোম ফাটার মতো আওয়াজ হয়েছে। ধর্মর করে উঠে বসছেন সবাই, এত জোরে আওয়াজ হয়েছে, কে ঢিল মারলো, এত বড় ঢিল কে মারতে পারে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে এই হোসনে আপার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন দেখা দেয়। ওনার পাশে থাকা মেয়ে, সে এই পরিবর্তনটা বুঝতে পেরেছে। তার মেয়ে খেয়াল করে যে হোসনিয়ারা আপা নিজে নিজে নিজের মাথার চুল ছেঁড়া শুরু করেছেন আর এলোমেলো কথা বলছেন। উনি এরকম কথা বলছেন, ওনার মেয়ে তো ছোট মানুষ, আসলে কি বলবে কি করবে বুঝতে পারছে না। তখন নাকি ওই হোসনিয়ারা আপা বলছেন যে বাঁচাতে পারবি না, একে বাঁচাতে পারবি না, ওর কত বড় সাহস,
ওকে কতবার নিষেধ করলাম, তারপরও ও আবার গেছে। অবস্থা বেগতিক দেখে হোসনে আরা আপার মেয়ে দরজা খুলে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে সোজা তার নানি বাড়িতে চলে গেছে। নানি বাড়িতে একদম পাশেই ছিল। রাতের বেলা তাদেরকে ডেকে তুলেছে, ওই বাড়ির লোকজন এখানে চলে আসছে। হোসনে আরা আপার মা যখন ওখানে আসছেন, আসার পর হোসনে আরা আপার মাকে উদ্দেশ্য করে হোসনে আরা আপার ভেতরে থাকা ওই অবয়বটা বলছে, তোর মেয়েকে বাঁচাতে পারবি না। কত বড় সাহস, ও আবার গেছে ওকে নিষেধ করার পরেও। এদিকে আশপাশ থেকে লোকজন চলে আসছে, ওই যে হোসেন মিয়া উনিও চলে আসেন। এসে দেখেন এই অবস্থা। যারা পুরুষ সদস্যরা আছেন তারা তো ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তাকে ধরে রাখা যাচ্ছে না। তো একটা পর্যায়ে তখন ওই পরিবারের সদস্যরাই বলেন যে কি করা যায় আপনি একটু বলেন, আপনার কাছে এই পরামর্শ চাই। তখন কোনো কথা বলে না। বোঝা গেল যে কাজ হবে না, এরা ওই পরিবারের সাথে সরাসরি কথা বলবে না। হোসনে আরা আপার শরীরে 3টা মনে হলো খিচুড়ির মতো একটা ঝাঁকুনি দিল, তারপর জিনটা চলে যায়। এরপরে হোসনে আরা আপা স্বাভাবিক হয়ে যান। পরদিনই একজন হুজুর আনা হয়, যিনি এই ধরনের রুকিয়া সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ ছিলেন। উনি আসার পরপরই যখন সব কথা শুনলেন, হোসনে আরা আপার শরীরে সরাসরি ওই জিনটাকে হাজির করান। জিজ্ঞেস করেন যে এরকম বিরক্ত করার কারণ কি। তখন জিনটা ওই একই কথা বলে যে এইটা আমাদের চলাচলের পথ, আমরা এখানে থাকি, ও আসে, আমরা অসুবিধায় পড়ি, আমরা খুব বিরক্ত হই। আর ও এমন সময় আসে ভর দুপুরবেলা, এই সময় তো আসা উচিত না। ওকে স্বপ্ন দেখিয়েছি, তারপরেও আসছে। তখন ওই হুজুর বলেন যে আসলে না এসে উপায়টা কি। তার 2টো গরু আছে, এই গরুর ঘাস ওইখানে কাটতে হয়। এমনটা না যে অন্য জায়গায় সে কাটতে গেলে ফ্যাসিলিটি পাবে, কারণ ওখানে তারা একটা নির্দিষ্ট জমিতে ঘাস ফলিয়েছে, এই যে নেপিয়ার ঘাস টাইপের ঘাস ফলিয়েছে। এছাড়া অন্যান্য ঘাসও ওইখানে পাওয়া যায়। তাহলে এই গরু দুটোকে ওনারা কী খাওয়াবেন? ওনারা তো এমন ধনী না যে ঘাস কিনে এনে ওনারা খাওয়াবেন, এটা তো ওনারা পারবেন না। সুতরাং আপনারা বিষয়টা বিবেচনা করেন। ঠিক আছে, ও ঘাস ওইখানে না হয় আর না ধুইল, কিন্তু ঘাস তো কাটতে হবে। তখন নাকি ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, সামনের মঙ্গলবার ওই ঢিবিতে 10 কেজি মিষ্টি আর 2টো কালো মোরগ তোরা দিয়ে আসবি, তাহলে আর সমস্যা হবে না। হুজুর এটা বলে দিলেন। অন্য সদস্য যারা ছিলেন তারাও শুনলেন, তারাও বিষয়টা বললেন যে ঠিক আছে, মঙ্গলবার আমরা এটা দিয়ে আসবো। তো যখন সব কিছু ঠিকঠাক, হুজুরও চলে গেলেন, জিনও চলে গেল। এরপরে পরিবারের সদস্যরা কী মনে করে তারা এই জিনিসটা দিলেন না। তারা চিন্তা করলেন সমস্যা ঠিক হয়ে গেছে, এখন কষ্ট করে আবার 10 কেজি মিষ্টি কিনবো, 2টো কালো মোরগ কিনবো, দরকার নাই। তারা যখন মঙ্গলবার দিলেন না, এরপর শুরু হয়ে যায় আর একটা ঝামেলা। হঠাৎ করে পরিবারের অনেক সদস্যরা সেখানে ছিলেন, সবার উপস্থিতিতে হঠাৎ করেই এই হোসনে আরা আপার মধ্যে ভয়ঙ্কর রকমের পরিবর্তন চলে আসে। উনি মাথার চুল এলোমেলো করে ফেলেন, মাথার চুল ছিঁড়তে থাকেন। তারপর ঘরের ভেতর থেকে একটা কুড়াল নিয়ে আসছেন, নিয়ে এসে উনি বলতেছেন যে এ আর বাঁচবে না, তোরা ইনসান জাতি প্রতিজ্ঞা ভঙ্গ করিস, প্রতিজ্ঞা করার পরও তোরা কথা রাখলি না, সুতরাং আর কোনো কাজ হবে না, একে মেরেই ফেলবো। এই কথা বলার পরেই হোসনে আরা আপার বড় বোন আবার ওখানেই বসা ছিল। উনি বলতেছেন, একটু সাহস করে বলতেছেন খুব নরম সুরে, যে আমাদের তো ভুল হয়ে গেছে, আমাদের আসলেই এত বড় ভুল হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারিনি, আমরা এই মঙ্গলবার তো দিতে পারিনি, আসতেছে মঙ্গলবার অবশ্যই দেব, আপনি মনে কষ্ট নিয়েন না, রাগ করেন না। তো বেশ কয়েকবার এটা বলার পর মনে হলো যে হোসনে আরা আপার শরীরের ভিতরে থাকা ওই অভাবটা কিছু একটা চিন্তা করলো। এরপর বললো আচ্ছা ঠিক আছে, যা, এবারের মতো শেষ সুযোগ দিলাম, কিন্তু এরপরে যদি না দিস তাহলে প্রতিজ্ঞা করলাম এই পরিবারের একটাকেও আর রাখবো না। এর পরপরই হোসনে আরা আপা সেন্স হারিয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা কিন্তু ওই ঢিবিতে 10 কেজি মিষ্টি এবং 2টো কালো মোরগ দিয়ে আসছিলেন। এরপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। হোসনে আরা আপাও ওইখানে ঘাস ধোয়ার জন্য আর যান না, উনি অন্যভাবে কাজটা করে ফেলেন। এখনও এভাবেই আছে, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আর ঘটনা তো একদম রিসেন্ট ঘটনা বলতে হবে, এই যে এপ্রিল মাসের ঘটনা 2026 সালের, এখন তো জুন মাস চলছে।
ওই জায়গার ছবি আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন একরামুল হক ভাই। যদি আমরা ছবি পাই ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পোস্ট করব। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে এখনও যুক্ত হননি তাদের জন্য বলছি, আফনান দহর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে। এই দুটো লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আর ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 198তম এপিসোডের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 198তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আহমেদ ইসা। উনি একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা পাঠিয়েছেন। মাদ্রাসাটি রাজবাড়ী জেলার বাণীবহতে অবস্থিত। আর এই ইসা ভাইয়ের বাড়ি কিন্তু রাজবাড়ী জেলার বাণীবহ ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে। মাদ্রাসাটির নাম আমরা সঙ্গত কারণে বলছি না, তবে মাদ্রাসাটি ওই এলাকার বেশ স্বনামধন্য একটি মাদ্রাসা বলতে হবে। 2016 সাল, তখন উনি এসএসসি পরীক্ষার্থী। পড়ায় অনেক চাপ, মাদ্রাসার হোস্টেলে উনি থেকে লেখাপড়া শুরু করেন। এসএসসি বলতে মাদ্রাসায় সেটাকে দাখিল বলা হয় আর কি। উনি যেই রুমে উঠলেন ওনার সাথে আর একজন ওঠে, সেও তার ক্লাসমেট, তার নাম হচ্ছে হাসান। একটা রুমে থাকতে দিল, মোটামুটি ভালোই কাটছিল। তার রুমমেট কিছু কিছু বিষয় টের পেত, কিন্তু এইগুলো ওভাবে শেয়ার করতো না। তবে এই যে ইসা ভাই, উনি কিছুই টের পেতেন না। হঠাৎ একদিন রাতের বেলা ওনার ঘুম ভাঙে, রাত তখন আনুমানিক 3টা কি 3:30টার মতো বাজে। উনি বুঝতে পারলেন ওনার রুমের পাশ দিয়ে কারা যেন চলাচল করছে। উনি ভাবলেন হয়তো বা পাশের রুমের ছেলেরা রাতের বেলা বাইরে বের হয়ে দুষ্টামি করছে। তাই ওই রুমের ভেতর থেকেই উনি একটু ধমক দিয়ে বলেন যে, এই তোদের কি চোখে ঘুম নাই? এত রাতে বাইরে ফাজলামি করছিস, বের হবো নাকি? বের হলে কিন্তু পিটানি দিব। এ কথা বলার পর উনি আশা করেছিলেন যে এরা হয়তো বা এখানে থাকবে না, কিন্তু না, দেখা গেল এই সমস্ত কথার কোনো ভ্রুক্ষেপ না করেই এরা আগের মতোই দৌড়ঝাঁপ করছে। বিরক্ত হয়ে রুমে থাকা একটা লাঠি নিয়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখলেন কেউ নাই, চারদিক একদম নিস্তব্ধ, নীরবতা বিরাজ করছে সেখানে। চিন্তা করলেন কি ব্যাপার, সব গেল কোথায়? মনে মনে এটা ভেবে খুশি হলেন যে যাক, বের হতে হতে এরা পালিয়েছে। উনি আবার রুমে এসে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়েছেন, চোখে ঘুম ঘুম ভাব আসছে, হঠাৎ করে আবার বাইরে এরকম দৌড়াদৌড়ি, চিৎকার চেঁচামেচির আওয়াজ। এবার ওনার মেজাজটা খুব বেশি বিগড়ে গেল। উনি রুমে থাকা আগের যে লাঠিটা ছিল, এই লাঠিটা না নিয়ে আর একটা মোটা লাঠি নিয়ে বের হয়েছেন। তো বের যখন হয়েছেন, বাইরে যখন গিয়েছেন, এইবার তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন ভয়ঙ্কর টাইপের কিছু মানুষের আকৃতির লোক মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এরা নিজেদের মতো করে হই হট্টগোল করছে। এদের চেহারা, শরীর সব কিছুই ভয়ঙ্কর। বেটে আকৃতির না, মোটামুটি লম্বাই বলতে হবে। তবে যতটুকু বোঝা যাচ্ছিল তাতে এতটুকু মনে হওয়াটাই স্বাভাবিক যে এরা মোটেও স্বাভাবিক আকৃতির কেউ না। উনি এটাও খেয়াল করেছেন এরা যে দৌড়ঝাঁপ করছে, এদের পা কিন্তু মাটিতে পড়ছে না। উনি এই কারণেই এই জিনিসগুলো দেখতে পেয়েছিলেন, কারণ মাদ্রাসার কিছু কিছু জায়গায় সাইডে কিন্তু এনার্জি বাল্ব জ্বলছিল, যার কারণে উনি ওইটুকু আলোতে যতটুকু বোঝার বুঝতে পেরেছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, একটা পর্যায়ে মনে হলো যে ওই অবয়বগুলো ওনাকে দেখে ফেলেছে। তারা যখন এই ইসা ভাইয়ের দিকে তাকিয়েছে, মনে হলো এরাও ভয় পেয়েছে। এদের মধ্যে কেউ কেউ দৌড়ে কোথায় যেন চলে গেল, কেউ কেউ আবার দৌড়ে গাছে উঠে গেল, কেউ কেউ আবার সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল।
উনি এটা দেখে তো মারাত্মক ভয় পেয়েছেন। মানে এইটা অল্প সময়ের মধ্যেই সব কিছু হয়ে গেল আর কি, 10 সেকেন্ডের মধ্যেই এই ঘটনা ঘটে গেছে। উনি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়েছেন। যদিও বা ওই সময় গরমকাল ছিল, একটা কাঁথা বের করে কাঁথা গায়ে দিয়ে একদম মুড়ি দিয়ে উনি ঠকঠক করে কাঁপছেন ভয়ে, জানলারে কী দেখলাম। এখন যদি এই জিনিস আমার রুমের মধ্যে ঢুকে পড়ে তখন আমার কি হবে। উনি তো ভয়ে, ওনার অবস্থা খারাপ। ওই রাতে উনি আর ঘুমাতেই পারেন নাই। উনি যে পাশের জনকে ডাকবেন এই আওয়াজটা ওনার গলা দিয়ে বের হচ্ছে না, মানে শরীরে এই শক্তিটাও নাই, গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। কোনো রকমের রাতটা পার করেছেন নির্ঘুম। এরপরে উনি এক বড় ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করেন। তখন ওই বড় ভাই বলেন যে রাতের বেলা অনেক কিছুই দেখবা, তবে এদেরকে ঘাটাতে যেও না, বিরক্ত করতে যেও না, ওদেরকে কৌতূহল নিয়ে দেখতেও যেও না, তাহলে কিন্তু বিপদে পড়বা। ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি, এখন পর্যন্ত ওরা তো আমাদেরকে কোনো ক্ষতি করেনি। এই কথা শোনার পর ঈসা ভাই আশ্বস্ত হলেন। এরপর যখন ওনার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করেছেন তখন ওনার বন্ধুও বলেছে যে হ্যাঁ এরকম শব্দ আমিও শুনছি, কিন্তু আমি কখনো বের হই নাই। এরপরের একটা ঘটনা, ঈসা ভাই ওয়াশরুমে যাবেন। ওয়াশরুমে যাওয়ার জন্য ওনার যে রুমমেট তাকে ডাক দিয়েছেন, যার নাম হচ্ছে হাসান। একসাথে যাচ্ছেন। ওনাদের যেই ওয়াশরুমটা, এই ওয়াশরুমটা কিন্তু একটু দূরে, মানে একদম কাছাকাছি এটা না। ওনাদের যে থাকার রুমটা, হোস্টেল, এখান থেকে যদি ওনারা ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করেন, মাঠ রয়েছে, খেলার মাঠ আর কি। তো মাঠের এক পাশে মসজিদ রয়েছে, ওখানে একটা ছোট্ট পুকুর রয়েছে, তার কাছাকাছি জায়গাতেই হচ্ছে ওয়াশরুম। ওখানে যখন ওনারা দুজন যাচ্ছেন, যাওয়ার পথে দুজনই ফিল করলেন ওই যে পুকুর, ওই পুকুরে মনে হচ্ছে কেউ গোসল করছে। একজন না, মনে হচ্ছে কয়েকজন। ওনারা কৌতূহলী হয়ে ওখানে গেলেন। এত রাত্রে কে এত মহা আনন্দ করে সাঁতার কেটে পুকুরে গোসল করছে। যখন কাছে গেলেন, কাছে যাওয়ার পর একটা অদ্ভুত দৃশ্য দেখলেন পুকুরে কেউ নাই, তবে পুকুরের পানি উথাল পাথাল করছে, বড় বড় ঢেউ হয়ে পুকুরের পাড়ে আছড়ে পড়ছে। অনেক সময় দেখা যায় যে বড় কোনো নৌযান যদি নদী দিয়ে চলে যায়, পাড়ে যেভাবে পানি আছড়ে পড়ে, অথবা সমুদ্রে ঢেউগুলো যেভাবে তীরে আছড়ে পড়ে, মনে হচ্ছে ওভাবে পানিগুলো আছড়ে পড়ছে। পানিতে উথাল পাথাল একটা অবস্থা, বোঝাই যাচ্ছে যে একটু আগে এখানে কিছু ছিল। আর পানিতে এই অবস্থা, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না, পুকুরের পানি তো এরকম হওয়ার কথা না। তখন এই দুজনের বুঝতে বাকি রইল না একটু আগে এখানে কি ছিল। তবে ওনারা ওখানে গিয়ে কোনো অবয়ব দেখেননি। যাই হোক, ওয়াশরুমের কাজ শেষ করে ওনারা যখন ফেরত আসছিলেন তখন সব কিছু স্বাভাবিকই ছিল। এই সমস্ত কথাও পরবর্তীতে বড় ভাইদের সাথে শেয়ার করেছেন, তারাও একই কথা বলেছেন, এত কৌতূহল ভালো না, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো, ওরা ওদের মতো থাক, আমাদের কোনো সমস্যা আগেও করে নাই, ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই, তবে এইভাবে বিরক্ত করলে তো করতেই পারে। একবার হয় কি, এই যে ঈসা ভাই, উনি ঘুম থেকে উঠেছেন মাঝ রাতে, ওয়াশরুমে যাওয়ার দরকার। এদিকে সব সময় রুমমেটকে ডেকে ওয়াশরুমে নিয়ে যাবেন, আর ওয়াশরুমটা তো একদম কাছেও না, বন্ধু বিরক্ত হতেই পারে। চিন্তা করেন আজ আমি একাই যাই। একা যাওয়ার জন্য উনি বের হয়েছেন। শুরুতে বললাম যে এই ওয়াশরুমের লোকেশনটা কোথায়। প্রথমে তো একটা ছোট খেলার মাঠ রয়েছে, এরপরে মসজিদ রয়েছে, তারপর ছোট একটা পুকুর রয়েছে, এরপরে গিয়ে ওয়াশরুম। উনি যখন ওই মসজিদ পার হয়ে পুকুর পাড় দিয়ে যাচ্ছেন, তখন উনি দেখেন দুটো বিড়াল খেজুর গাছের আড়াল থেকে এসে এখন সামনে চলে আসছে, এসে এই দুটো একটা আরেকটার সাথে মারামারি করছে। এমনভাবে মারামারি করছে যে উনি পথ দিয়ে যেতেই পারছেন না। এদিকে ওনার ওয়াশরুমের চাপটা একটু বেশিই ছিল, বিড়ালগুলো এমন করছে যেতে পারছেন না। বিরক্ত হয়ে একটা বিড়ালের শরীরে মেরেছেন এক লাথি। যখন লাথি মেরেছেন, দুটো বিড়াল দুদিকে দৌড়ে চলে গেছে। এরপর উনি ওয়াশরুমে গিয়েছেন, ফ্রেশ হয়ে যখন ফেরত আসছেন তখন উনি দেখেন ওনার পথের উপরে 4টা বড় বড় আকৃতির বিড়াল বসে আছে।
বড় বড় বলতে এত বড় না যেটাকে অস্বাভাবিক বলে মনে হয়, তবে বিড়ালের যে সাইজ সাধারণত হয় এগুলোর মধ্যে একটু বড় সাইজ আছে না, ওই রকম। এই 4টা বিড়াল একদম পাশাপাশি বসে আছে লাইন ধরে, রাস্তা আগলে। মনে হচ্ছে যে এই 4টা অত্যন্ত রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। উনি চিন্তা করলেন যে 2টো গেছে, মনে হয় আরও 2টোকে সাথে নিয়ে আসছে এই 4টা। উনি করলেন কি, ওনার কাছে মোবাইল ছিল, মোবাইল ফোনের আলোটা ভালো করে জ্বালিয়ে পাশে একটা কঞ্চি পেলেন, এই কঞ্চিটা ভেঙে একটা লাঠির মতো তৈরি করলেন। এরপর ওই 4টা বিড়ালকে ধাওয়া দেওয়ার জন্য সামনে এগিয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে 4টা বিড়াল একদম নির্বিকারভাবেই বসে আছে, তাদের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই। তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঈসা ভাইকে। উনি এগিয়ে যাচ্ছেন, 4টা বিড়াল একদম স্বাভাবিক, তাদের মধ্যে কোনো নড়াচড়া নাই। এই দৃশ্য দেখে ঈসা ভাই ভয় পেয়েছেন যে কী ব্যাপার, এরা কোথাও যায় না কেন, এমন তো হওয়ার কথা না। তখন হয় কি, এই 4টা বিড়ালের মধ্যে প্রথম একটা বিড়াল, যেটা রাস্তার এক সাইডে ছিল আর কি, মনে হলো এই বিড়ালটা উঠে দাঁড়ালো, বসা ছিল তো উঠে দাঁড়ালো। তারপর ওই পাশে ঝোপ জঙ্গল ছিল, ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে সে হাঁটা শুরু করলো, তার পিছু পিছু অন্য 3টাও চলে গেল। এগুলো যখন চলে গেল তখন একটা ব্যাপার উনি ফিল করলেন, মনে হলো একটা ঠান্ডা বাতাস এসে ওনার শরীরে ধাক্কা দিল। যখন ধাক্কা দিয়েছে তখন তো গরমকাল, এত সুন্দর ঠান্ডা বাতাস যখন ওনার শরীরে ধাক্কা দিয়েছে তখন উনি বলে উঠেছেন, আহ খুব ভালো লাগলো তো, দারুণ মজা লাগলো তো এই গরমের মধ্যে তো ঠান্ডা বাতাস। উনি খেয়াল করলেন বাতাসটা এক সাইড দিয়ে চলে গেল, মনে হলো ওই বাতাসটা শো শো শব্দ করে পাশে থাকা একটা ঝোপের দিকে গেল, সেইখানে একদম তছনছ হয়ে যাচ্ছে সব কিছু, এমন একটা অবস্থা। এটা হচ্ছে সেই ঝোপ যেই ঝোপের দিকে ওই 4টা বিড়াল চলে গিয়েছিল। এরপর তো উনি ওনার রুমে চলে আসেন, শুয়ে পড়েন। এরপর থেকেই কিছু সমস্যা উনি ফেস করতে লাগলেন। তা হচ্ছে যে ঘুমের মধ্যে উনি একটা নারী অবয়বকে দেখতে পেতেন। এই নারী অবয়বটা তার সাথে এসে কথা বলতো, তার নাম বলেছে রাশিদা। সে আসতো, গল্প করত, এরকম চলছিল। শুরুর দিকে উনিও বিষয়টা বেশ এনজয় করতেন। এরপরে শীতকাল চলে আসে। শীতকাল যখন আসে তখন উনি ফিল করতেন যে রাতের বেলা ঘুমের ভিতরে ওই অবয়বটা যখন আসে তখন উনি প্রচণ্ড ঘামতে থাকেন। লেপ গায়ে দিলেও ওনার কিন্তু আসলে কোনো লাভ হয় না। এমনটা না যে ওই সময় গরমকাল, ওই সময় শীতকাল। লেপ গায়ে দিলে দেখা যাচ্ছে যে ওনার এমন গরম লাগছে যে লেপটা উনি সরিয়ে ফেলেন। আবার মাঝে মাঝে এমন ঠান্ডা লাগে লেপ গায়ে দিয়েও কোনো লাভ হয় না। সবগুলো লেপ যদি ওনার গায়ের উপর এসেও চাপ দেওয়া যায় তাও মনে হবে যে ওনার ঠান্ডাই লাগছে। আবার শীতকালে এমন গরম লাগছে ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। এক এক সময় এক এক রকমের অনুভূতি উনি পেতেন, বিশেষ করে যখন ওই অবয়বটা তার কাছে আসতো। একবার ওই অবয়বটা শরীরের সাথে তার টাচ লাগে, টাচ লাগার সাথে সাথে উনি ফিল করেন যে এর শরীরটা মারাত্মক গরম। এত গরম কিন্তু কোনো মানুষের শরীর হয় না। ওই অবয়বটা আসতো, সুন্দর সুন্দর কথা বলতো। এক পর্যায়ে নাকি ওই অবয়বটা তাকে বলে যে ওই দিন রাতের বেলা যে 4টা বিড়াল বসা ছিল এরা মূলত এই ঈসা ভাইকে ক্ষতি করার জন্য এসেছিল। কিছুক্ষণ আগেই একটা বিড়ালকে লাথি দিয়েছে এই জন্য। ওই সময় যে হঠাৎ করে এরা এক পাশে ঝোপের দিকে চলে গেল, মূলত তারা চলে গিয়েছে এই রাশিদা পরীর কারণে। আর রাশিদা পরীও যখন বাতাস হয়ে তার শরীর ধাক্কা দিয়ে ওই ঝোপের দিকে চলে গেল, ঝোপের দিকে গিয়ে কিন্তু ওই 4টাকে কিছুটা শায়েস্তা করে ওখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। মূলত ওই যে বাতাসটা লাগার কারণে উনি বলেছেন, আহ খুব মজা লাগলো তো, এটাতেই নাকি ওই রাশিদা পরী তার প্রতি আকৃষ্ট হয়েছে। সে এখন তার কাছে আসে, একটা পর্যায়ে তাকে তো বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু ঈসা ভাই সরাসরি সেটা নাকচ করে দেন। কয়েকদিন যখন একই রকম প্রস্তাবনা ঈসা ভাইয়ের সামনে আসে, উনিও নাকচ করে দেন। একটা পর্যায়ে দেখা গেল ওই পরীটা মারাত্মক ক্ষিপ্ত হয়েছে। আগে তো সুন্দরী নারীর বেশ ধরে আসতো, এরপর থেকে এমন ভয়ঙ্কর নারীর বেশ ধরে আসে যেটা কোনো মানুষের পক্ষে সহ্য করাই সম্ভব না। যেহেতু ঘুমের ভেতরে আসতো, যার কারণে ওনার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও
সকালবেলা উনি ঘুম থেকে ওঠার পর থেকে মাথা ঝিমঝিম করতো, মনে হতো যে উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, শরীরে বল পাচ্ছেন না। একবার তো এমন হলো যে উনি ক্লাসে যাচ্ছেন, তখন মাথা ঘুরে পড়ে যান। তখন টিচাররা এটাকে সাধারণ অসুস্থতা মনে করেই একজন ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু দেখা গেল তাতে কোনো লাভ হলো না। এই বিষয়টা যখন উনি একজন ওস্তাদের সাথে শেয়ার করেন, এতদিন তো উনি করেন নাই এই বিষয়গুলো কোনো টিচারের সাথে, তখন ওই ওস্তাদ বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না। ওখানে যেই শিক্ষকগণ ছিলেন, এদের মধ্যে একজন এই প্যারানরমাল সমস্যার সমাধানের জন্য মোটামুটি যতটুকু এলেম জানার দরকার সেটা তার আছে। তো উনি মূলত এইটা ট্রিটমেন্ট শুরু করে দেন। যখন উনি ট্রিটমেন্ট শুরু করেছেন, এরপরে দেখা গেল ওই অবয়বটা আর ভয়ঙ্কর রূপ ধরেও আসে না, সুন্দরী নারীর রূপ ধরেও আসে না। সে আসে এই ঈসা ভাইয়ের মায়ের রূপ ধরে, বোনের রূপ ধরে, একদম কাছের আত্মীয়ের রূপ ধরে এসে সে কী করতো, ঈসা ভাইকে ঘুমের মধ্যে বিভিন্ন জিনিস খাওয়াতো, যা খেতে চাইতো তাই খাওয়াতো। এরপর ওই অভাবটা চলে যেত। ওনার যখন ঘুম ভাঙতো তখন শরীরটাকে মারাত্মক দুর্বল অনুভব করতেন, এত দুর্বল যে শরীর চলছে না। ওনার চিকিৎসা কিন্তু এখনও চলমান রয়েছে। আর ওই অভাবটা নাকি তাকে হুমকি দিয়ে বলেছে, যতদিন এই ঈসা ভাই বিয়ে শাদী না করবেন ততদিন পর্যন্ত সে তার কাজ চালিয়েই যাবে। বোঝাই যাচ্ছে ঘুমের মধ্যে এমন কিছু তাকে খাইয়ে দিয়েছে যার মাধ্যমে তাকে খাওয়ানোর জাদু করা হয়েছে। আর এই কারণে ঈসা ভাই এখনও অসুস্থ অবস্থাতেই রয়েছেন। তবে ওনার চিকিৎসা চলছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। প্রিয় লিসেনার্স, রাতের বেলা প্রাণীকে আঘাত করার কারণে অনেক ধরনের সমস্যা তো হয়ই, কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে উনি আঘাত করেছেন, ওনাকে আবার বাঁচানোর জন্য যে এসেছে সেই তার উপর এখন প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে, যার ফলে ওনার দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ধরনের সমস্যা কাউকেই না দেন। আমরাও রাতের বেলা বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকব। আর এই ধরনের সমস্যা যদি হয়, আমরা চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমল করা যায় সেই আমল দিয়ে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিরাপত্তা না দেন, হাজার চেষ্টা করে লাভ হবে না। সর্বোপরি আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে তারপর সেলফ রুকিয়া যদি করি, ইনশাল্লাহ অনেকটাই ভালো থাকতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি ঈসা ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 198তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 198তম এপিসোডের পঞ্চম এবং শেষ ঘটনায় চলে এসেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম জহিরুল ইসলাম ইমরান। ওনার বাড়ি ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার কাছে মাদ্রাসাপাড়া এলাকায়। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন সেটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি গ্রামকে কেন্দ্র করে ঘটেছে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি উল্লেখ করেননি। উনি ঘটনাটি খুব রিসেন্টলি সংগ্রহ করেছেন। উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এই সিরাজদিখান উপজেলার ওই গ্রামে। সেখানে আত্মীয়ের মাধ্যমে ওনার পরিচয় হয় তার নানার সাথে। নানা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদের একজন। নানার নাম মরণ শেখ। বর্তমানে তার বয়স ৭১ বছর প্লাস হবে, কিন্তু তার স্মৃতিশক্তি অসাধারণ। ৭০-এর দশকের আগের ঘটনাগুলো তিনি এতটাই বিস্তারিত জীবন্তভাবে বলতে পারেন যেন সেগুলো ওই দিনই ঘটেছে। উনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো নানা বলেন যে ঘটনাটা তো অনেক দিন আগের, তখন আর বয়স কম, ১১-১২ বছর হবে আর কি। গ্রামে তখন একজন লোক বাস করতেন, তার নাম হচ্ছে বশির মোল্লা। পেশায় তিনি ছিলেন কবিরাজ। দেখতে খুব সাধারণ ও সরল মানুষ মনে হতো। গায়ে সবসময় সাদা পাঞ্জাবি, পায়ে হাওয়াই চপ্পল, মাথায় 3 কোনা টুপি, কাঁধে একটা পুরনো ঝোলা। সেই ঝোলার ভেতর থাকতো নানা রকম তাবিজ, তারপর ওই
খিদমতি ঝাড়, বুকে সরঞ্জাম, শুকনো গাছগাছটার পুটলি, এই সমস্ত জিনিস আর কি। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত, কারণ আল্লাহর অশেষ রহমতে বহু মানুষ তার ওসিলায় সুস্থ হয়েছে। যাদের শরীর জিনের ছোঁয়ায় অবশ হয়ে যেত, যাদের গায়ে আগুন জ্বলতো, মানে শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে, যারা রাতে জিন দেখে পাগলের মতো চিৎকার করত, এই বশির মোল্লা তাদের ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে দিতেন। শরীরে জ্বালাপোড়া, শরীরের বাইরে জ্বালাপোড়া হোক বা শরীরের ভেতরে জ্বালাপোড়া হোক, তো এই যে অবশ হয়ে যাওয়া, এই ধরনের ট্রিটমেন্টগুলোতে আল্লাহর অশেষ রহমতে ওনার বেশ একটা পারদর্শিতা ছিল। তিনি নামাজি মানুষ ছিলেন, সবসময় আল্লাহর নাম নিয়ে কাজ করতেন, এই জন্যই সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করত। কিন্তু মানুষের ভাগ্যে যা লেখা থাকে তা কেউ এড়াতে পারে না। চলুন সেটাই এখন শুনি। ঘটনাটি শুরু হয় 1966 সালের দিকে। তখন গ্রীষ্মের তীব্র দাবদাহ, আকাশে মেঘের নামগন্ধও নেই, নদীর পানি শুকিয়ে গেছে, খাল বিল একেবারেই শুকনো, ঘাটগুলো ফেটে চৌচির। মানুষ রাতে ঘুমাতে পারত না গরমে। ঠিক সেই সময় গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছেলেটির নাম ছিল সেলিম। তখন তার বয়স 21 কি 22 বছর। সেলিমের শরীরে শুরু হয় এক অদ্ভুত ব্যথা। দিনের বেলা সে ঠিক থাকতো, কিন্তু সন্ধ্যা হলেই তার চোখ লাল হয়ে যেত, শরীর কাঁপতে শুরু করত, মুখ দিয়ে বের হতো অদ্ভুত সব আওয়াজ। কখনো কখনো সে দেয়ালে মাথা ঠুকতে শুরু করত। তার বাবার নাম আব্দুল মজিদ মিয়া, খুবই গরিব মানুষ, দিনমজুর ছিলেন, দিনমজুরি করেই সংসার চালাতেন। সেলিম ছিল তার একমাত্র সন্তান। মজিদ মিয়ার আর কোনো সন্তান ছিল না। তিনি সেলিমকে চোখের মণি করে রেখেছিলেন। প্রথমে মজিদ মিয়া ছেলেকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন এটা সাধারণ জ্বর, ওষুধ খেলে সেরে যাবে। কিন্তু ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হলো না। দিন দিন অবস্থা আরও খারাপ হতে লাগলো। একদিন রাতে সেলিম হঠাৎ বাড়ির চালে উঠে গিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলো। তখন মজিদ মিয়া দৌড়ে গিয়ে আল্লাহর রহমতে তাকে বাঁচিয়ে ফেলেন। তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, তোমার ছেলের শরীরে জিন বশ করেছে, তুমি জলদি বশির মোল্লাকে ডাকো। মজিদ মিয়া প্রথমে দ্বিধায় পড়ে গেলেন, কারণ বশির মোল্লা সাধারণত দরিদ্র মানুষের কাছ থেকে কোনো টাকা নিতেন না। কিন্তু ছেলের অবস্থা দেখে শেষ পর্যন্ত তিনি বশির মোল্লার দরজায় গিয়ে হাজির হলেন। সেদিন ছিল শুক্রবার। জুম্মার নামাজ শেষে বশির মোল্লা তার ঘরের বারান্দায় বসে কী যেন করছিলেন। মজিদ মিয়া তার কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে সব কিছু খুলে বললেন। বশির মোল্লা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখনই আসছি, তো একটু কাজ করি, বাড়িতে কিছু কাজ আছে, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি যতটুকু বুঝতে পারছি সেই অনুযায়ী কিছু সরঞ্জাম নিয়ে আসছি তোমার বাড়িতে। তো মজিদ মিয়া তো চলে গেলেন। এরপর কিছু কাজ করে বশির মোল্লা কাঁধে ঝোলা নিলেন, সাথে নিলেন পরা পানির বোতল, কিছু তেল, আরও কিছু সরঞ্জামাদি। তারপর মজিদ মিয়ার বাড়ির দিকে রওনা হলেন। মজিদ মিয়ার বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, একটা ছোট্ট টিনের ঘর। ঘরের পেছনে একটা আম গাছ, সামনে ছোট্ট একটা উঠোন। বশির মোল্লা যখন পৌঁছালেন তখন দুপুর ঘনিয়ে বিকেল হয়ে এসেছে, আসরের আজান দেবার সময়ও হয়ে গেছে। ঘরের ভেতর একটা খাটের উপরে সেলিমকে শুইয়ে রাখা হয়েছে। তার চোখ টকটকে লাল, হাত পা ঠান্ডা, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মজিদ মিয়ার স্ত্রী ছেলের মাথায় হাত বুলিয়ে কাঁদছেন। আশেপাশে কয়েকজন প্রতিবেশী জড়ো হয়ে গেছে। বশির মোল্লা ঘরে ঢুকে মজিদ মিয়াকে রেখে সবাইকে ঘরের বাইরে যেতে বললেন। যেহেতু মজিদ মিয়া এই সেলিমের পিতা, তাই তিনি ছাড়া ঝাড়ফুঁকের সময় কেউ থাকবেন না। তৃতীয় কোনো ব্যক্তি থাকলে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। যদি এটা জিন রিলেটেড কোনো বিষয় হয়েই থাকে, তাহলে তৃতীয় ব্যক্তি থাকলে নাকি জিন আরও ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। বশির মোল্লা ও মজিদ মিয়া ঘরের ভেতরে, এবং মজিদ মিয়ার স্ত্রী ও প্রতিবেশী যারা ছিলেন তারা দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। বশির মোল্লা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তিনি তার মতো করে রুকিয়া করতে শুরু করলেন। রুকিয়া করতে করতে বশির মোল্লা সেলিমের মাথার কাছে গিয়ে বসলেন। সেলিমের শরীর তখনও থরথর করে কাঁপছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। বশির মোল্লা ঝোলা থেকে একটা ছোট্ট পাত্র বের করলেন, তাতে কিছু তেল ঢেলে দিলেন। তারপর
রুকিয়া করে ফু দিয়ে সেই তেল সেলিমের কপালে লাগাতে গেলেন। ঠিক তখনই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। যেই না তিনি তেল লাগানোর জন্য হাত বাড়ালেন, অমনি সেলিম এমনভাবে তাকালেন মনে হচ্ছে এই চোখ সেলিমের না। সেটা ছিল কোনো ভয়ঙ্কর গোল চোখ, নিষ্ঠুর এক চোখ, যে চোখে খুনি রক্ত রয়েছে। তখন সেলিমের মুখ দিয়ে বেরিয়ে এলো বিকট এক আওয়াজ, যেন গলার ভেতর থেকে কেউ চিৎকার করছে। বশির মোল্লা সেলিমকে জিজ্ঞেস করার আগেই সেলিমের ভেতর থেকে জিনটি বলল, কবিরাজ, তুই আমাকে বের করতে চাস? তোর সাথে তো আমার হিসাব নিকাশ আছে রে। এই ছেলের শরীর আমি বহু বছর ধরে আছি, তুই যদি আমাকে বের করিস, কি মনে করছিস আমি তোকে ছেড়ে দেব? বশির মোল্লা অবশ্য এই ধরনের হুমকি ধামকিতে খুব ভালোভাবেই অভ্যস্ত হয়ে আছেন বহু আগে থেকেই। যেহেতু এই রিলেটেড কাজ করেন, তাই বশির মোল্লা জিনের হুমকি ধামকিতে তো দমে যাওয়ার পাত্র নন। বশির মোল্লা ভয় না পেয়ে দৃঢ়কণ্ঠে বললেন, আমি আল্লাহর নাম নিয়েছি, তুই এই নিরীহ ছেলের শরীর ছেড়ে চলে যা, না হলে আমি তোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। জিনটা নাকি তখন ভয়ঙ্করভাবে হেসে ওঠে। তার হাসি এতটাই বীভৎস ছিল যে দরজার বাইরে দাঁড়ানো মজিদ মিয়ার স্ত্রী এবং আশেপাশের মানুষজন শুনতে পেলেন। মজিদ মিয়ার স্ত্রী তখন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন ভয়ে আর ছেলের চিন্তায়। তখন প্রতিবেশী মহিলা যারা ছিলেন তারা তাকে ধরে রাখলেন। এদিকে জিনটা বলল, বশির মোল্লা, পাগলামি করিস না। এই ছেলের দেহের সাথে আমি কত গভীরভাবে মিশে গেছি তুই জানিস তা? তুই আমাকে বের করতে গেলে এই ছেলেটা মারা যাবে। এবারে জিনের এই কথা শুনে বশির মোল্লা থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো জিন নয়, এটা একটা শক্তিশালী ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন, যা মানুষের শরীরে গভীরভাবে প্রবেশ করে, মাংস, শিরা উপশিরার সাথে জড়িয়ে যায়। একে বের করা খুবই কঠিন। বের করতে গেলে শরীরের অনেক ক্ষতি হতে পারে। কিন্তু বশির মোল্লা, উনি তো একজন পেশাদার রাকি, তিনি অনেক কঠিন কেস হ্যান্ডেল করেছেন। এভাবে জিনের কথায় দমে গেলে তো চলবে না। তিনি ভাবলেন সঠিক পদ্ধতিতে চিকিৎসা করলে এবং চেষ্টা করলে হয়তো ছেলেটি বেঁচে যেতে পারে। তিনি ওই পিশাচের সাথে আর তর্ক না করে সরাসরি কাজ শুরু করলেন। তিনি আবার রুকিয়া করতে শুরু করলেন। রুকিয়া করতে করতে তিনি সেলিমের শরীরে হাত বুলিয়ে দিচ্ছিলেন। প্রতিবার হাত দেওয়ার সাথে সাথে সেলিম চিৎকার করে উঠছিল, শরীর গরমে পুড়ে যাচ্ছিল, নাক মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হচ্ছিল। বশির মোল্লা বুঝতে পারছিলেন জিন বের হতে চাইছে না, কিন্তু তিনি রুকিয়া থামালেন না, কারণ রুকিয়া থামালে জিন আরও শক্তিশালী হয়ে উঠে তাকে আক্রমণ করতে পারে। এইভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ সেলিম বিকট এক চিৎকার দিয়ে উঠল। তার মুখের ভেতর থেকে কালো রঙের একটা ধোঁয়া বের হতে লাগলো। বশির মোল্লা ভাবলেন বের হচ্ছে, এবার বের হচ্ছে। তিনি আরও জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। কিন্তু এখানেই ঘটে গেল ভয়ানক একটা ভুল। বশির মোল্লা এতটাই রুকিয়াতে মগ্ন ছিলেন যে লক্ষ্যই করেননি সেলিমের হৃৎপিণ্ড খুব দুর্বল হয়ে পড়েছে। তিনি জিনকে পুরোপুরি বের করার জন্য আরও তীব্রভাবে রুকিয়া করতে লাগলেন। শেষ পর্যন্ত জিনটা বেরিয়ে গেল কালো ধোঁয়ার মতো হয়ে। সেটা ঘরের জানালা ভেঙে মনে হলো বেরিয়ে গেল। ধোঁয়া কিন্তু বের হতে গেলে জানালা দরজা ভাঙা লাগে না, কিন্তু মনে হলো জানালা ভেঙে এটা বেরিয়ে গেছে। জিনটা যখনই ঘর থেকে বেরিয়ে গেল ধোঁয়া হয়ে, সেলিমের চোখ বন্ধ হয়ে গেল। তার শরীরটা একবার প্রচণ্ডভাবে কেঁপে উঠল, তারপর একেবারে স্থির হয়ে গেল। শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেল। বশির মোল্লা যখন কোনো শব্দ শুনতে পেলেন না, তখন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে সেলিমের নাকের কাছে হাত দিলেন। সেলিমের শরীরটা একদম ঠান্ডা। তিনি বুঝতে পারলেন বড় ধরনের ভুল হয়ে গেছে। পিশাচ জিনটাকে তাড়াতে গিয়ে তিনি একটু বেশি এবং তীব্রভাবে রুকিয়া করে ফেলেছেন। দুর্বল হৃৎপিণ্ড নিয়ে 21 কি 22 বছরের যুবক সেলিম আর টিকতে পারেননি। জিনের সাথে সাথে সেলিমেরও প্রাণ বেরিয়ে গেছে। বশির মোল্লা দরজা খুললেন। তার মুখ ফ্যাকাশে সাদা, চোখে আতঙ্ক। মজিদ মিয়া হতাশ হয়ে খাটে বসে আছেন। তার স্ত্রী ঘরের ভেতরে ঢুকে পড়লেন।
দেখলেন তাদের একমাত্র সন্তান সেলিম নিথর হয়ে খাটের উপর পড়ে আছে। মজিদ মিয়ার স্ত্রী আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো গ্রাম যেন থমকে গিয়েছিল। মজিদ মিয়া বশির মোল্লার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, তুই তুই আমার ছেলেকে মেরে ফেললি। তুই বলেছিলি ওকে বাঁচাবি। তুই ভণ্ড, তুই কবিরাজ না, তুই একটা খুনি। বশির মোল্লা হাত জোর করে কাঁদো কাঁদো হয়ে বললেন, মজিদ ভাই কসম, একটা ভুল হয়ে গেছে। আমি চেষ্টা করেছি তোমার ছেলেকে বাঁচাতে। জিনটা খুবই শক্তিশালী ছিল। আমার একটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মজিদ মিয়ার কানে তখন কোনো কথাই ঢুকছিল না। তিনি পাগলের মতো চিৎকার করে বললেন, তুই ভণ্ড, তুই আমার ছেলেকে মেরেছিস। এই বলে তিনি বশির মোল্লাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। তারপর মজিদ মিয়ার স্ত্রী ও প্রতিবেশীরা মিলে বশির মোল্লাকে বেদম মারধর শুরু করলো। কেউ লাঠি দিয়ে, কেউ হাত দিয়ে, পা দিয়ে, কেউ আবার ইট পাথর দিয়ে। বশির মোল্লা তার মাথাটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, বারবার বলছিলেন যে আমি ভুল করেছি, আল্লাহর নামে আমাকে ক্ষমা করো। কিন্তু কেউ তার কথা শুনল না। মারের চোটে তার মাথা ফেটে গেল, হাড় ভেঙে গেল, মাটি লাল হয়ে উঠল তার রক্তে। যখন তিনি মাটির সাথে মিশে যাচ্ছিলেন তখন শেষবারের মতো চোখ মেলে মজিদ মিয়ার দিকে তাকালেন। চোখ দিয়ে রক্ত ঝরছিল, শরীর থরথর করে কাঁপছিল বশির মোল্লার। ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, মজিদ, তুই আমাকে মেরে ফেলিস না। তুই কিন্তু বিশাল বড় একটা ভুল করবি। আমি তো তোর ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আমি কারো ক্ষতি করেছি এমন কোনো উদাহরণ দেখাতে পারবি? আজ তোর ছেলে মারা গেছে বলে তুই আমার উপর এতটা নির্দয় হচ্ছিস? এই কি উপকার করার নমুনা? তোর ছেলের হায়াত ওই পর্যন্তই ছিল। ওই জিনটাকে না বের করে আমি কী বা করতাম? ওই জিনটাও তো তোর ছেলেকে মেরেই ফেলতো। তোর ছেলে মারা যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটাতে আমার তো কোনো হাত নাই। আমাকে মেরে ফেলাটা কি কোনো সমাধান? তুই কি জানিস আমার সাথে একটা ভয়ঙ্কর পিশাচ জিন আছে বহু বছর ধরে? আমাকে মেরে ফেলে সে ছাড়া পেয়ে যাবে, তখন সে আমার বদলা নেবে। সময় মতো আমার লাশ দাফন করতে হবে, নইলে দেখবি কি হয়। কথা শেষ হওয়ার আগেই তার মাথা একপাশে ঝুঁকে পড়ল। বশির মিয়া আরও কিছু বলতে চেয়েছিলেন, কিছু ওসিয়ত করতে চেয়েছিলেন, কিন্তু তার হলো না। বশির মোল্লা মারা গেলেন। মজিদ মিয়া তখন বুঝতে পারলেন রাগের মাথায় সন্তান হারিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছেন উনি। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। ছেলেকে হারিয়েছেন, সন্তান হারানোর বেদনা, এদিকে এত বড় একটা ভুল করে ফেললেন, এটার কি হবে? তার হাতে তখনও বশির মোল্লার রক্ত লেগেছিল। সেই রাতে গ্রামের কয়েকজন লোক মিলে বশির মোল্লার লাশ কাঁধে তুলে নিয়ে গেল। কিন্তু তারা জানতো না তার শেষ ইচ্ছার কথা, কারণ তিনি পুরোপুরিভাবে বিষয়টা বলে যেতে পারেননি। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ার পর গ্রামের মসজিদের ইমাম সাহেব বললেন, তিনি হত্যার শিকার হয়েছেন, তার লাশ সাধারণ নিয়মেই দাফন করতে হবে। সাধারণ নিয়মেই বশির মোল্লাকে দাফন করা হলো। তখন থানা পুলিশ এতটা হতো না, যেহেতু গণপিটুনিতেই মারা গেছে। সাধারণত এই ধরনের কেসগুলোতে খুব একটা কিছু পুলিশ করেও না। সেই 1960-এর দশকের সময় তখনকার নিয়মকানুন বলতে, তখন তো দুর্গম এলাকা ছিল, আসা যাওয়া অনেক কষ্ট ছিল, যার কারণে তখন পুলিশও কিন্তু অনেক খোঁজখবর পেত না, যদি না কোনো মানুষ তাদেরকে না জানাতো। এদিকে বশির মোল্লাকে দাফন করার একদিন পর থেকেই অদ্ভুত ও ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের যারা বশির মোল্লাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, তাদের প্রথমে বশির মোল্লা স্বপ্নে হুমকি দিতে শুরু করলো। একের পর এক হুমকি আসতে লাগলো। তারা স্বপ্নে দেখলো বশির মোল্লার রক্তাক্ত চেহারা তাদের সামনে দাঁড়িয়ে বলছে, তোরা আমাকে মেরে ফেলেছিস, এর মূল্য তোদের দিতেই হবে। প্রথমে কেউই বিষয়টি আমলে নেয় না, অনেকে হেসেই উড়িয়ে দিল। কেউ বলল স্বপ্ন তো স্বপ্নই, কেউ আবার ভয় পেলেও কাউকে কিছু বলে না। এভাবে একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। তারপর শুরু হলো স্বপ্নে হুমকি দেওয়া যেই ব্যাপারগুলো, এগুলোর একটা বাস্তব যেই প্রয়োগ সেটা। বশির মোল্লাকে যারা নির্মমভাবে পিটিয়েছিল তাদের উপর একে একে ভয়ানক প্রতিশোধ নামতে শুরু করলো। প্রথমে যার উপর আঘাত নামলো তার নাম হচ্ছে হানিফ মিয়া। তিনি প্রথম লাঠি দিয়ে বশির মোল্লার মাথায় সবচেয়ে জোরে আঘাত করেছিলেন। বশির মোল্লার মৃত্যুর 3 দিন পর রাতে হানিফ মিয়া ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন। তার স্ত্রী জেগে দেখলেন তার স্বামীর মুখ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। হানিফ মিয়া বিছানায় বসে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে বলছেন, আমার মাথা ফেটে যাচ্ছে,
আমার মনে হচ্ছে কেউ আমাকে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। সকালে গ্রামের লোকজন দেখলো হানিফ মিয়ার মাথার খুলি ফেটে গেছে, রক্ত মগজ বেরিয়ে এসেছে, অথচ শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্নই ছিল না। উনি শুধু বলেছিলেন যে ওনার মাথা ফেটে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, কিন্তু কে আঘাত করেছে, কি হলো না হলো কিছুই বোঝা গেল না। ওনার স্ত্রীও কিছু বলতে পারেননি। এভাবে উনি মারা গেলেন। দ্বিতীয়জন যিনি মারা গেলেন তার নাম হচ্ছে রশিদ শেখ। তিনি বশির মোল্লাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন এবং পায়ে পিষে মেরেছিলেন। মৃত্যুর 7 দিন পর রাতে রশিদ শেখ তার ঘরের উঠোনে বসেছিলেন। হঠাৎ তার 2 পা অসাড় হয়ে গেল। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমার পা ভেঙে যাচ্ছে, আমার পা ভেঙে যাচ্ছে। পরদিন সকালে দেখা গেল তার 2 পায়ের হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পা দুটো অস্বাভাবিক রকমে বেঁকে গেছে। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার হাড়গুলো এতটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, মনে হচ্ছে কেঁচোকে যেভাবে লাঠির আগায় নিলে দুপাশে ঝুলে থাকে ওই রকম হয়ে গেছে। ডাক্তার এক্স রে করেও কোনো কারণ খুঁজে পেলেন না যে এইভাবে হাড় এত গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার আসলে কী ঘটনা ঘটতে পারে। মনে হচ্ছে পায়ের উপর দিয়ে ভারী কোনো কিছু চলে গেলে এরকমটা হতে পারে, কিন্তু তাতে তো পায়ে ক্ষত সৃষ্টি হওয়ার কথা, পায়ে তো কিছুই হয়নি, শুধু ভেতরে হাড়গুলোর অবস্থা এরকম হয়েছে। ওই দিনই শরীরে মারাত্মক রকমের যন্ত্রণা শুরু হয়ে যায় এই রশিদ শেখের, ওই দিনই মারা যান। তৃতীয়জন, ওনার নাম ছিল করিম দেওয়ান। তিনি বশির মোল্লার বুকে ও পেটে ইট দিয়ে আঘাত করেছিলেন। বশির মোল্লার মৃত্যুর 10 দিন পর এক রাতে করিম দেওয়ান তার ঘরের ভেতর থেকে ভয়ানক চিৎকার শুরু করলেন। লোকজন দৌড়ে গিয়ে দেখলো তিনি মেঝেতে পড়ে আছেন, তার বুক ও পেট ফুলে উঠেছে, যেন কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে। তিনি হাঁপাতে হাঁপাতে বলছিলেন, কিছু একটা আমার পেটের মধ্যে ঢুকে আমাকে পিষে মারছে, ঠিক যেভাবে আমি বশির মোল্লাকে মেরেছিলাম। পরদিন দেখা গেল একটা ভয়ঙ্কর দৃশ্য। মনে হচ্ছে তার বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। উনি রক্ত বমি করতে করতেই মারা যান। আর বুকের হাড় ভেঙে চুরমার হয়ে যাওয়ার কারণে অসহ্য যন্ত্রণা ওনার হচ্ছিল। চতুর্থজন, যিনি ছিলেন আব্দুল জব্বার, উনি ছিলেন খুব বেশি নির্মম। বশির মোল্লাকে মাটিতে ফেলে তার মুখে পা দিয়ে নাকি চেপে ধরেছিল। বশির মোল্লার মৃত্যুর 2 সপ্তাহ পার হয়ে গেছে। এক রাতে এই আব্দুল জব্বার তার ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ তার গলায় অদৃশ্য কেউ চেপে ধরে। সে হাত পা ছুটতে ছুটতে চিৎকার করছিল, আমার গলা ছেড়ে দে, আমার গলা ছেড়ে দে। আমি ওর গলায় পা দেইনি। এই দৃশ্যকে তার স্ত্রী দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে, বাড়ির অন্য লোকজনও ছুটে এসে দেখে জব্বার মিয়ার এই অবস্থা। সকালবেলা তার মৃত্যু হয়। তার গলার হাড় ভেঙে গেছে, মুখ দিয়ে জিহ্বা বের হয়ে এসেছে, গলায় কালো হাতের ছাপ একদমই স্পষ্ট ছিল। এভাবে একজনের পর একজন মারা যেতে থাকে, যারা সেদিন বশির মোল্লাকে নির্মমভাবে পিটিয়েছিল। তাদের উপর একের পর এক অমানসিক যন্ত্রণা নেমে আসতে থাকে আর কি। কেউ মাথা ফেটে, কেউ হাড় গুঁড়ো হয়ে, কেউ অন্ধ হয়ে, কেউ পাগল হয়ে মারা যেতে লাগলো। গ্রামের লোকেরা বুঝতে পারলো বশির মোল্লার পিশাচ জিন শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে তার সঙ্গী জিনটাকেও সাথে নিয়ে পুরো গ্রামকে একরকম শাস্তি দিয়ে যাচ্ছে। মূলত ওই জিন একা না, তার সাথে আরও সঙ্গী আছে। যারা সেদিন হাত তুলেছিল তাদের কেউই আর রক্ষা পেল না। বশির মোল্লার মৃত্যুর পর মাসখানেক ধরে গ্রামের উপর নেমে এসেছিল এক চরম অভিশাপ। মজিদ মিয়ার পরিবার ও গ্রামবাসীর সাথে যা ঘটল তা ছিল অবর্ণনীয়, ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর মৃত্যুর ঘটনার পর থেকেই এরপর শুরু হলো মজিদ মিয়ার স্ত্রীর সাথে ঘটনা। মজিদ মিয়ার স্ত্রীর অবস্থা পাল্টে যেতে শুরু করলো। রাত হলে তিনি অদ্ভুত আওয়াজ করতে শুরু করতেন, কখনো উচ্চস্বরে হাসতেন, কখনো ফুপিয়ে কাঁদতেন, কখনো গলা দিয়ে এমন গর্জন বের হতো যেন কারো এমন একটা সমস্যা হয়েছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, সে অনেক চেষ্টা করছে শব্দ বের করার। আবার কখনো কখনো মনে হতো বন্য কোনো পশু ডাকছে, আসলে ডাকছে কিন্তু এই মজিদ মিয়ার স্ত্রী। তার চোখ লাল হয়ে যেত, মুখ দিয়ে ফেনা বের হতো, তিনি নিজের চুল নিজেই ছিঁড়তে থাকতেন, চিৎকার করতেন।
আর বলতেন আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার সেলিমকে ফিরিয়ে দে। এভাবে উনি এলোমেলো কথাবার্তা বলতেন আর কি। এক রাতে মজিদ মিয়া ঘুম থেকে উঠে দেখলেন তার স্ত্রী খাটের উপর বসে নিজের বাহু থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রক্তে বিছানা ভিজে গেছে, তার মুখ রক্তে মাখামাখি, চোখ দুটো একেবারে কালো। তিনি হাসতে হাসতে বলছিলেন, তোর ছেলে তো গেছে, এখন তোর বউয়ের পালা মজিদ মিয়া। এই কথা শোনার পর মজিদ মিয়া তো চিৎকার করে ওঠেন। তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন এই ভয়ঙ্কর দৃশ্য। তারাও ভয় পেয়ে যান, কেউ কাছে আসতে পারছিলেন না মজিদ মিয়ার স্ত্রীর। তবে সাহসী কয়েকজন এসে তার স্ত্রীকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু মজিদ মিয়ার স্ত্রীর শরীরে এমন শক্তি এসে ভর করেছে যে মুহূর্তের মধ্যে সবাইকে একদম ছুঁড়ে ফেলে দিচ্ছে, এমন একটা অবস্থা। দূরে পড়ে গিয়ে অনেকেই আহত হয়েছে। শেষ পর্যন্ত আরও অনেক মানুষ চলে আসে। একটা পর্যায়ে দূর থেকে তার শরীরে দড়ি পেঁচিয়ে দেওয়া হয়। এরপর সেই দড়ি টানতে টানতে একটা খুঁটির সাথে তাকে বেঁধে দেওয়া হয়। একদম কাছে গিয়ে কাজ করা যাচ্ছিল না। এখানে কিন্তু ঘটনা শেষ না। সেলিমের শরীর থেকে বের হয়ে আসা জিন আর বশির মোল্লার সাথে বহু বছর ধরে থাকা পিশাচ জিন আর তাদের সহযোগী শক্তিশালী পিশাচ জিনগুলো একত্র হয়ে গ্রামে তাণ্ডব শুরু করেছে। বশির মোল্লা তো মারাই গেছে, কিন্তু ওই যে জিনটা, সেও তো ক্ষোভ, এখন বশির মোল্লা মারা গেছে, সে তো আর কারোর উপর ক্ষোভ ঝাড়বে, গ্রামের লোকদের উপর ক্ষোভ ঝাড়া শুরু করেছে। এদিকে বশির মোল্লার পিশাচ জিন, সেও গ্রামবাসীর উপর ক্ষিপ্ত। গ্রামবাসী এইভাবে তার ওস্তাদকে মেরে ফেলেছে। আর এদেরও তো সহযোগী বিভিন্ন জিন আছে। সবগুলো মিলিয়ে একটা ব্যাটালিয়ন হয়ে পুরো গ্রামবাসীর উপর ভয়ঙ্কর এক নির্যাতন শুরু করেছে। রাত নামলেই নাকি গ্রামে মাংস পচা গন্ধে ভরে উঠত। রাত গভীর হলেই মানুষের আর্তনাদ শোনা যেত। মজিদ মিয়ার ঘরে প্রতি রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। মজিদ মিয়ার স্ত্রী ধীরে ধীরে পাগল হয়ে যেতে লাগলেন। তিনি সারাদিন মেঝেতে বসে থাকতেন, চোখ লাল টকটকে, মুখ দিয়ে ফেনা ঝরতো, সবসময় লালাও ঝরতো, ফেনাও ঝরতো। কখনো হঠাৎ উঠে নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতেন, কখনো গাছে মাথা ঠুকতেন। তার গলা দিয়ে দুটি ভিন্ন আওয়াজ বের হতো, একটি সেলিমের কণ্ঠের মতো, অন্যটি ভয়ঙ্কর পুরুষ কণ্ঠ। তিনি চিৎকার করে বলে উঠতেন, মজিদ আমাকে বাঁচা। এদিকে মজিদ মিয়ার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। হঠাৎ তার শরীরে গভীর ক্ষত তৈরি হলো। কখনো তার পিঠ থেকে মাংস খুবলে নেওয়া হতো, কখনো চোখের সামনে তার ছেলে সেলিমের রক্তাক্ত মুখ দেখতে পেতেন। স্বপ্নে তাকে বলতো, তোর ছেলেকে আমরা নিয়ে এসেছি, এখন তোকে নেব, তোর বউকে নেব, পুরো গ্রামকে শেষ করব। গ্রামবাসীদের উপর তাণ্ডব, শুধু মজিদ মিয়ার পরিবার নয়, পুরো গ্রামেই ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেল। গরু ছাগল কারো কারো বাসায় রাতারাতি মরে যেত। গরু ছাগলের দেহ থেকে মাংস খুবলে নেওয়া হতো। একদিন গ্রামের মানুষ একটি হিজল গাছে দেখলো 3টি ছাগলের দেহ ঝুলছে। ছাগলগুলো এমন বিকৃতভাবে মারা গেছে যেটা আসলে দেখলে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। এই দৃশ্য দেখে গ্রামের লোকজন রাতে ঘর থেকে তো বের হয়ে বন্ধ করে দিয়েছে। রাতে নীরবতা ভেঙে চিৎকার, হাসি, গর্জন এগুলো তো শোনাই যেত। পুরো গ্রাম ভয়ে আর অন্ধকারে ডুবে গেল। মানুষ বলাবলি করতে শুরু করলো, বশির মোল্লার পিশাচ জিন আর সেলিমের জিন এক হয়ে গেছে, তারা এখন গ্রামকে শেষ করে দিতে চায়। মজিদ মিয়া ও তার স্ত্রী তখনও কিন্তু জীবিত ছিলেন, কিন্তু তারা আর স্বাভাবিক ছিলেন না। তারা দিনরাত আর্তনাদ করতেন, হাসতেন আর পশুর মতো গর্জন করতেন। গ্রামের লোকেরা তাদের দেখে ভয়ে দূরে সরে যেত। সবাই বুঝতে পারলো এই অভিশাপ আর সাধারণ নয়, এটা অসাধারণ হয়ে গেছে। সেলিমের শরীর থেকে বের হওয়া জিন এবং বশির মোল্লার পুরনো পিশাচ জিন একত্র হয়ে গ্রামের উপর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। গ্রামের সবাই তখন ভয়ে আতঙ্কিত হয়ে একত্র হলেন। চারদিকে শুধু আতঙ্ক আর হতাশার ছায়া। সবাই একসাথে বলাবলি করতে লাগলেন, এর সমাধান কীভাবে? তো চলতে পারে, এভাবে তো চলতে পারে না, তাই না? আর কতদিন চলবে এভাবে? এরকম মৃত্যু তাণ্ডব কতদিন আমরা সহ্য করব? আমাদের কিছু একটা করতেই হবে। ঠিক সেই সময় ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব গ্রামের লোকজনদেরকে একত্র করে বললেন, যারা এই নৃশংস অপকর্মের সাথে সরাসরি জড়িত ছিল তারা প্রায় সবাই ইতোমধ্যে মারা গেছে। আল্লাহর গজব তাদের উপর নেমে এসেছে, কিন্তু যারা এখনও জীবিত আছেন তাদের উচিত অবিলম্বে বশির মোল্লার পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। তাদের বলবে, আমরা অন্যায় করেছি, রাগের বশে আমরা নিরপরাধ মানুষকে হত্যা করেছি, এটার আসলে কোনো ক্ষমা হয় না, তারপরও আমাদেরকে ক্ষমা করে দেন। প্রয়োজনে পায়ে পড়ে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে।
তাতে যদি এই অভিশাপ কাটে। ইমাম সাহেবের কথা শুনে গ্রামে যারা ময়মুরব্বী ছিলেন, এর মধ্যেও কিন্তু কয়েকজন ওই বশির মোল্লাকে যখন পেটানো হচ্ছিল উপস্থিত ছিলেন। তারা ওইভাবে হাত দেন নাই বশির মোল্লার শরীরে, তারাও কিন্তু ওখানে ছিলেন। এদিকে তারা তো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অনেকের চোখে অনুতাপ, ভয় সব কিছুই রয়েছে। বশির মোল্লার মৃত্যুর পর তার পরিবারের অবস্থা হয়ে উঠেছিল অত্যন্ত করুণ ও হৃদয় বিদারক। তো বশির মোল্লা তো উনি বিয়ে করেছিলেন, তার স্ত্রী ছিল, সন্তানাদি ছিল। তার স্বামী যতটুকু এই কবিরাজি করে উপার্জন করতেন তা দিয়ে ওনাদের সংসার চলতো। যেহেতু উনি গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকাই নিতেন না, দেখা গেল যে অনেক অভাবী মানুষ, অনেক জটিল সমস্যা আছে, তাদের কাছ থেকে কোনো টাকা নিতেন না। সারাদিন পরিশ্রম করেছেন, একটা টাকাও নেন নাই। তো এভাবে তো কেউ আর ধনী হয় না, কোনো মতে সংসার চলে আর কি। বশির মোল্লার স্ত্রী খুবই কষ্টে দিনানিপাত করছিলেন। তার স্বামীর যেই হত্যাকাণ্ড, এটার বিচার উনি কার কাছে চাইতে যাবেন? গ্রামবাসীতেও তার স্বামীকে হত্যা করেছে, বিচার চাইতে গেলে তো গ্রামের লোকজন আবার তাকে একঘরে করে দেবে। অনেক ধরনের সমস্যাই তো উনি ফেস করছিলেন আর কি। প্রথম কিছুদিন তো উনি কথাই বলতে পারতেন না, শোকে ঘরের কোণে চুপচাপ বসে থাকতেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরত। কখনো কখনো বুক চাপড়ে চিৎকার করে উঠতেন, আমার স্বামীকে ওরা মেরে ফেললো, আমার স্বামীকে ওরা মেরে ফেললো রে, কোনো বিচার হইল না। আসলে বিচার হচ্ছে অন্যভাবে। ওনার 2 ছেলে 1 মেয়ে ছিল। বড় ছেলে গ্রামের মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বশির মোল্লার মৃত্যুর পর পুরো পরিবার যেন অন্ধকারে ডুবে গিয়েছিল। অন্যদিকে যারা ভুলবশত বশির মোল্লাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের অনেকেই তো মারা গেছে। আর যারা তখনও জীবিত ছিল, যারা সরাসরি হিট করেনি, তারাও তাদের ভুল বুঝতে পেরেছিল। এখন সমাধান তো করতে হবে। ইমাম সাহেবের কথা অনুযায়ী গ্রামের মুরব্বীরা সবাই একত্র হয়ে বশির মোল্লার বাড়িতে গেলেন। তারা বশির মোল্লার পরিবারের সামনে মাথা নিচু করে দাঁড়ালেন, ক্ষমা চাইলেন। আর তারা বললেন যে এটা আসলে মোটেও উচিত হয়নি। আমরা সবাই তো আর ওখানে ছিলাম না, ওখানে ছিল অল্প কিছু লোক, কিন্তু আজ তো আমরা পুরো গ্রামবাসী এই অভিশাপের মুখে পড়ে গেছি। আমরা তো ভুল করে ফেলছি। যারা মূল অপরাধী ছিল তারা তো তাদের শাস্তি পেয়ে গেছে, কিন্তু এখন তো মূল অপরাধীদের মধ্যেই এই বিষয়গুলো নাই। মানুষ, এমনকি গবাদি পশু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আপনারা আমাদেরকে ক্ষমা করেন। তো বশির মোল্লার স্ত্রী উনি বলেন যে আমার স্বামী তো সেদিন ওই সেলিম নামের ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, আল্লাহ চান নাই, তার হায়াত ওই পর্যন্তই ছিল। তাই বলে কি এভাবে মারতে হবে? মানুষ যদি এভাবে হত্যা করে তাহলে তো কেউ আর উপকার করার জন্য ছুটে যাবে না। যাই হোক, বশির মোল্লার স্ত্রী উনি সবাইকে ক্ষমা করে দেন। উনি বলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আমার আর কোনো অভিযোগ নাই, আল্লাহর জন্য আপনাদেরকে ক্ষমা করেন। তো এভাবে বশির মোল্লার স্ত্রী সবাইকে ক্ষমা করে দেন। এখন সমাধান তো ক্ষমা করার মাধ্যম দিয়ে হচ্ছে না, এই পিশাচদেরকে ঠেকাবে কে? তখন নাকি বশির মোল্লার স্ত্রী নিজেই একজনের কথা বলেন, সেটা হলো সিরাজদি খানের নিমতলা বাজারের একজন ব্যক্তি আছেন। তো ইনি খুবই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। তার কথা বলে দেন যে আপনারা তার কাছে যান, উনি এই বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন, বিশেষ করে এই পিশাচদেরকে থামানোর জন্য। বশির মোল্লার স্ত্রীর কাছে ওই ব্যক্তির তথ্য পেয়ে তারা সবাই মিলে সেই হুজুরের কাছে যান। সব ঘটনা খুলে বললেন, কিভাবে কি হয়েছে সব কিছু খুলে বলেন আর কি। এরপর হুজুর মনোযোগ দিয়ে সব কথা শুনলেন। তার চোখে এক ধরনের গভীর চিন্তা ফুটে উঠল। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি নেন আমি যাব ইনশাল্লাহ। এটা তো সাধারণ কোনো জিনের কাজ নয়, এর পেছনে অনেক গভীর এবং শক্তিশালী শক্তি কাজ করছে। হুজুর সবাইকে বলেন যে আপনারা নিরাপদে বাড়িতে থাকার চেষ্টা করেন, সন্ধ্যার পর আপাতত কেউ বাইরে বের হবেন না। প্রয়োজন যদি হয়, ইমার্জেন্সি হয়, ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, শুধু তখনই বাইরে বের হবেন, আর একা বের হবেন না। ওয়াশরুমে যাওয়ার জন্য 2 জনও বের হবেন না, একজন ওয়াশরুমে ঢুকবে একজন বাইরে থাকবে তা না, বাইরে যেন কমপক্ষে 2 জন লোক থাকে, অর্থাৎ 3 জন মিলে বের হতে হবে। এভাবে কিছু পরামর্শ দিয়ে দেন হুজুর। হুজুর আল্লাহর উপর ভরসা রাখতে বলেন। একদিন নাকি হুজুর আবার ডাকেন ওই গ্রামের কয়েকজন ময়মুরব্বী, যারা নেতৃস্থানীয় আর কি, এমন কয়েকজন ব্যক্তিকে ডাকেন আর কি, যারা লিড দিতেন ওই গ্রামে। ডাকার পরে বলেন যে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। হুজুর আসলেনও না ওই গ্রামে,
অথচ বললেন সমস্যার সমাধান হয়ে গেছে। এটা কীভাবে সম্ভব হলো? সাধারণত দেখা যায় যে হুজুররা আসেন ওই গ্রামে, এসে বিভিন্ন রকমের রুকিয়া করেন, তদবির করেন। তো হুজুর জাস্ট এতটুকুই বলেছিলেন যে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে, এতটুকুই জানেন, এগুলো নিয়ে আর কিছু হবে না। কিভাবে করলেন, কি হয়েছে, এই বিষয়ে হুজুর একটা কথাও বলেন নাই। হুজুর খুবই অল্প ভাষী একজন মানুষ ছিলেন, প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলতেন না। উনি বলেছেন যে এটা আর আপনাদের জানার দরকার নাই, দরকার নাই মানে দরকার নাই, শেষ, আপনাদের সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন কিভাবে হয়েছে, উনি নিজেই করেছেন নাকি জিনের মাধ্যমে করেছেন, এই বিষয়ে হুজুর একটা শব্দও বলেন নাই। ঘটনাটা এ পর্যন্তই। তো এই ঘটনার পর আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে এই যে মজিদ মিয়া আর তার স্ত্রী, তাদের তার কোনো সন্তানাদি ছিল না। মজিদ মিয়ার স্ত্রী তো পাগল, আর মজিদ মিয়ার অবস্থাও খারাপ। এই দুইজনকে তখন ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর রুকিয়া করে নাকি আল্লাহর রহমতে এই দুইজনকে সুস্থ করেছিলেন। এরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিল। তারা মূলত হত্যাকাণ্ডের শিকার হয় না, এর পিছনে একটা কারণ হতে পারে যেহেতু তাদের সন্তান হারিয়েছে তারা, এই জন্য হয়তো বা তাদের শাস্তিটা অন্যরকমভাবে হয়নি। যারা মানে বিশেষ করে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা যেভাবে এই ঘটনার শিকার হয়েছে ওভাবে হয়নি তারা। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জহিরুল ইসলাম ইমরান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে রয়েছে আপনাদের হরর বললাম, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার স্পি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেখানে প্রতি রবিবার রহস্য আর প্রতি মঙ্গলবার ভয়ের ঘটনা নিয়ে কিন্তু আমরা এপিসোড আপলোড করছি। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদেরহরওয়ালবিডি@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিশেষ করে যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন আজকের এপিসোডে, তাদের জন্য স্পেশালি দোয়া রইল। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।